আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা আজকের ক্লাসে মৌলিক সংখ্যার থিওরি তো আমরা গত ক্লাসে পড়াইছি। আজকের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা রিলেটেড যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে বিভিন্ন সব সময় আসছে আমরা সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সেটা প্রাইমারিতে আসতে পারে, নিবন্ধনে আসতে পারে। নিবন্ধনে অবশ্য মৌলিক সংখ্যা সিলেবাসে নেই, তাও মাঝে মাঝে দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনার বিসিএস পরীক্ষাতে আসতে পারে, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে আসতে পারে। আমি মোটামুটি সবগুলো আলোচনা করবো, যাতে পরীক্ষায় যদি একটু ঘুরাই পেঁচাই দাও আমরা যেন সলভ করে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আপনারা গত ক্লাস আশা করি বুঝতে পারছেন। গত ক্লাসে আমরা যে নিয়মে মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ শিখাইছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ক্লিয়ার বলছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, দেখেন মৌলিক সংখ্যায় আমরা গত ক্লাসে কিভাবে একটা সংখ্যা মৌলিক কিনা এই ব্যাপারটা যাচাই করতে হয় কিভাবে আমি সেটা শিখাইছি। হ্যাঁ, আর আজকে আমরা দেখব হচ্ছে মৌলিক সংখ্যা থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে। ওকে, এই যে মৌলিক সংখ্যার এই যে গাণিতিক সমস্যা, প্রথম একেবারে সিম্পল টাইপের প্রশ্ন, আপনারাই উত্তর দিবেন। ঠিক আছে? এর মাঝে মাঝে কিছু প্রবলেম আসলে আমি সেইগুলা সলভ করে দিব। ওকে, আচ্ছা বলেন এখানে জোড় মৌলিক সংখ্যা, খেয়াল করেন কেমন মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। আমি কি বলছিলাম? একমাত্র বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টি। খেয়াল করেন এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটি। জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। তাহলে উত্তর হচ্ছে একটি। এখানে যদি বলতো নিচের কোনটি জোড় মৌলিক, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলেও তো দুই, উত্তর দুই। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই। জোড় মৌলিক সংখ্যা একটা না, এখানে বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টা, তাহলে উত্তর একটা। আর যদি বলতো নিচের কোনটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হতো দুই। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আপনারাই উত্তর দিবেন। এই যে দেখেন এখানে কি আসছে, জোড় মৌলিক সংখ্যা বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টি। আবার আসছে জোড় মৌলিক, এটাও তো এক নাম্বারই, 2 নাম্বার। দেখেন মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য, মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি। খেয়াল করে দেখেন এখানে 1 আছে অপশনে, 2 আছে অপশনে। আমি আপনাদের বলছিলাম যে মৌলিক সংখ্যা হতে হলে 1 থেকে বড় হতে হবে। 1 কিন্তু মৌলিক না। আবার বলছি 1 কিন্তু মৌলিক না, মৌলিক সংখ্যা 1 এর চেয়ে বড়। তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, তার মানে মৌলিক সংখ্যা জগতের সর্বনিম্ন সদস্য, সর্বকনিষ্ঠ সদস্য, সবচেয়ে ছোট সদস্য সেটা হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা নেক্সট, এখানে কি বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কোনটা হবে? নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখি কে কে উত্তর দিতে পারে। এটার উত্তর কোনটা হবে? নিচের কোনটি জোড় সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন এখানে অপশনে সবগুলোই যেহেতু আছে, তাহলে আমাকে একটু সবগুলো অপশন চেক করতে হবে কিন্তু। 13 মৌলিক। আচ্ছা -7 এটা কি মৌলিক? -2 এটা কি মৌলিক? যারা ওই সংজ্ঞাটা ভালো করে জানে না তারা এই প্রশ্নে মারবে কি জানেন? তারা এই প্রশ্নে এটা মারবে, সবগুলোই মারবে। কেন মারবে? কারণ তারা তো ওই জানে না যে নেগেটিভ সংখ্যাগুলো মৌলিক না। তারা খালি পড়ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তারা মৌলিক। এই সংখ্যা যে পড়ে গেছে সে তো মনে করবে আরে 2 যদি মৌলিক হয় তাহলে -2 তো মৌলিক, কারণ একে তো 2 আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। -7 মৌলিক, তাহলে -7 মৌলিক, তাই না? ব্যাপারটা এরকম না। কিন্তু আমি কি বলছিলাম, মৌলিক সংখ্যা হতে হলে স্বাভাবিক সংখ্যা হতে হবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ঋণাত্মক সংখ্যাগুলো মৌলিক না। তার মানে সবগুলো দিছে হচ্ছে এটা হচ্ছে একটা টোপ, এটা হচ্ছে একটা টোপ। উত্তর হচ্ছে 13, উত্তর হচ্ছে 13। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা নেক্সট, নেগেটিভ সংখ্যা মৌলিক হতে পারে না। নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা মৌলিক। তাহলে দেখেন এই যে এটা 3 দ্বারা বিভাজ্য, 7 আর 8 15, এগুলো দেখাইছি আমি গতকাল দেখাইছি। 7 আর 8 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা মৌলিক না। এই যে 63 এটা 3 দ্বারা বিভাজ্য, দেখেন 6 আর 3 9, 9 9 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এই যে 7 13 91, 7 দ্বারা বিভাজ্য, দেখছেন? এগুলো মৌলিক না। তাহলে মৌলিক হচ্ছে 59, শেষ। মৌলিক হচ্ছে 59। ওকে নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা। খেয়াল করেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। 87 91 143 47, এই যে 47 মৌলিক সংখ্যা।
কাকে কাকের মাংস খায় না এই নিয়ম দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, আপনাদেরকে একটা সহজ একটা জিনিস শেখাই দেই। 49 পর্যন্ত মৌলিক সংখ্যা, 48 পর্যন্ত মৌলিক সংখ্যা চেক করার জন্য শুধু 3 দিয়ে ভাগ করলে হবে, অন্য কিছু দিয়ে ভাগ করার দরকার নেই। 48 পর্যন্ত কোন সংখ্যা মৌলিক কিনা এটা চেক করার জন্য শুধু 3 দিয়ে ভাগ করলে হবে, আর কিছু দিয়ে লাগবে না। এই 47 সংখ্যা যদি 3 দিয়ে যায় তো যাবে, না হলে অন্য কোনো কিছু দিয়ে জীবনেও যাবে না। আমি দেখেই বুঝতেছি এই যে 28 7 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 7 13 তে 91, দেখছেন 143। এই যে 1 আর 3 যোগ করেন, 1 আর 3 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এই যে 0 আসছে, তার মানে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। এই যে বিভাজ্যতার নীতিগুলা কাজে লাগতেছে। ওকে, নেক্সট। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই যে দেখে 27 3 দ্বারা বিভাজ্য, 33 3 দ্বারা বিভাজ্য, 49 7 দ্বারা বিভাজ্য, 53। এই যে এই সহজ সহজ প্রশ্ন আসে, এই সহজ সহজ প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, আবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন এবার এই যে বড় বড় সংখ্যা আসছে, দেখেন এই যে বড় বড় সংখ্যা আসছে, আমি দেখি। দেখেন 7 7 14 আর 1 15, খেয়াল করেন 7 7 14 আর 1 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য, বাদ। দেখেন দেখেন এই যে 5 আর 9 14 আর 1 15, দেখেন 5 আর 9 14 আর 1 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, বাদ। 3 বাদ পড়ে যাচ্ছে। এই দেখেন এইটার সাথে এটা যোগ করেন, এই দুইটা যোগ করেন 5, 3 আর 2 5, মাইনাস এই ভিতরের 5 ইকুয়াল টু কত আসছে? 0। এইটা এরকম করে 0 আসলে সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, তার মানে উত্তর হচ্ছে 163। আপনি যদি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন মানে বেশি ভয় পাবেন না, মানে 3 বাদ পড়ে যাবে, ম্যাক্সিমাম 3 সাথেই বাদ পড়ে যাবে। হ্যাঁ, নেক্সট। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই যে এত বড় বড় সংখ্যা, এগুলা আসবে না। আমি আবার বলছি, এগুলা নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, এগুলো আসবে না, এত বড় বড় সংখ্যা টেস্ট করার দরকার নাই, এগুলো প্রশ্ন পড়বেন না। আমি আবার বলছি, আপনাদেরকে যে বইটা দিচ্ছি বা বইয়ের যে পিডিএফ দিচ্ছি সেখান থেকে সব প্রশ্ন পড়বেন না। আমি যেগুলো বাদ দিতে বলবো এগুলো বাদ দিবেন। কেন? এগুলো প্রাইমারিতে আসবে না, চাপ নিবেন না। এই যে এত বড় বড় সংখ্যা পড়বেন না। সহমৌলিক তো এখনো পড়াইনি, সহমৌলিক পড়াবো, সহমৌলিক সামনে আসবে, টেনশন করেন না। হ্যাঁ, সহমৌলিক পড়াবো। নিচের কোনটি মৌলিক? এগুলা সংখ্যা দরকার নাই, এত বড় বড় সংখ্যা দরকার নাই, বাদ দেন এগুলো। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন পড়ার দরকার নেই। দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। এই যে 149, এটা মানে দেখাইছিলাম গত ক্লাসে, 149 মৌলিক সংখ্যা। কারণ এটা দেখেন 3 দ্বারা বিভাজ্য, 1 আর 4 5 আর 1 6, 6 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য, বাদ। দেখেন এই যে 7 আর 4 11 আর 1 12, অঙ্কগুলোর সমষ্টি 12, মানে 3 দ্বারা বিভাজ্য। এইটা আর এটা যোগ করলে এই যে 1 আর 3 4, মাইনাস ভিতরের 4 ইকুয়াল টু 0, 0 আসছে, মানে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, তাহলে মৌলিক সংখ্যা 149। ব্যাস। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, খেয়াল করেন। তার মানে এবার দেখতে হবে নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়। দেখেন এই দেখেন 7 আর 4 11 আর 1 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা মৌলিক নয়। এবার বলছে মৌলিক নয় কোনটা? এবার যেটা মৌলিক না সেটাই খুঁজে বের করতে হবে। যখন আমি একটু বলি, যখন কোন সংখ্যা বলবে কোনটি মৌলিক নয় বা মৌলিক, এটা যখন টেস্ট করতে বলবে, আপনি একদম এইটাকে টেস্ট করার শেষ করার পরে ওখানে যাবেন না, আপনি সবাইকে আগে 3 দিয়ে টেস্ট করে নেন। এই কাজটা করবেন প্লিজ, একটু তাকান। অনেকে কিন্তু এই ভুল টেকনিকে মৌলিক সংখ্যার উপর তার একটা ক্লাস আছে, গত ক্লাস একটা নিছি, সেই ক্লাসটা না দেখে এটা করলে তো হবে না। হ্যাঁ, আপনি যে প্রশ্নগুলো করতেছেন এর তো উত্তর আমি গত ক্লাসে দিছি, তাওহিদা আক্তার, গত ক্লাসটা করতে হবে আপনাকে। দেখেন কোন একটা সংখ্যা মৌলিক কিনা এটা যখন টেস্ট করবেন তখন আপনি কি করবেন জানেন? এই সবগুলোকে আগে এটাকে 3 দিয়ে ভাগ করবেন, এটাকে 3 দিয়ে ভাগ করবেন, আগে 3 দ্বারা সবাইকে টেস্ট করবেন, দেখবেন 3এই ভাগ করে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সবসময়। অনেকে কি করে, এইটাকে আগে বাদ দিয়ে বাদ যাওয়ার পর অন্যটা যায় না, এটা করবেন না। সবগুলোকে আগে 3 দিয়ে ট্রাই করেন। দেখেন এটাকে 3 দিয়ে ট্রাই করেন, 7 আর 3 10 আর 1 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে ফাইন। এখন একে টেস্ট করে দেখি, 3 আর 1 4 আর 1 5, 5 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে ফাইন। এবার এখানে 3 দ্বারা বিভাজ্য করি, 7 আর 4 11 1 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, মানে এটা মৌলিক নয়, পাই গেছি উত্তর। কিন্তু আপনি যদি এখানেই বসে থাকতেন, এটাকে টেস্ট একদম সম্পূর্ণ টেস্ট করার পর যখন এখানে যেতেন, তারপর এখানে যেতেন, তাহলে সময় বেশি লাগতো। কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা একটু সহজ না, এই জন্য আগে সবাইকে 3 দিয়ে টেস্ট করে ফেলবেন। 3 দ্বারা যদি সবাই না যায় তখন আবার গোড়ায় চলে এসে 7 দিয়ে ট্রাই করবেন। এটাকে 7 দিয়ে হয়ে গেল, এটাকে 7 দিয়ে হয়ে গেল, এটাকে এইভাবে ট্রাই করবেন। প্লিজ আমার কথা কি বুঝছেন? এই কথাটা কি বুঝছেন? একটু তাকান। এই যে ধরেন এই যে এইটাই যখন টেস্ট করবেন, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি নিচের কোনটি মৌলিক সংখ্যা, প্রথমে আপনি 3 দিয়ে ট্রাই করবেন, সবাইকে 3 দিয়ে ট্রাই করবেন, সবাইকে। তাহলে 3 দিয়ে ট্রাই করেন, 1 আর 4 5 আর 1 6, 6 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এ মৌলিক না, প্রথমে বাদ পড়ে গেছে, ভালো হলো না? এবার এটাকে 3 দ্বারা ট্রাই করেন, 1 আর 4 5 আর 3 8, 8 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলো না। ওকে ফাইন, থাক,
একে পরে আবার ট্রাই করবো, থাক না থাক। এবার এটাকে 3 দ্বারা ট্রাই করেন, 7 আর 4 11 আর 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3-এ কিন্তু দুইজন বাদ পড়ে গেছে। তারপরে পরবর্তী চেক কিন্তু আমার সহজ হলো না, আমার কথা কি বুঝছেন? এবার এখানে দেখেন 9 আর 4 13 আর 1 14, 14 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 3 দিয়ে গেল না, এটাও 3 দিয়ে গেল না। এখন এই দুজনকে 7 দিয়ে ট্রাই করবো, এই দুজন তো বাদ পড়ে গেছে, তাহলে কি আমার টেস্ট সহজ হয়ে আসলো না? কিন্তু আমি তো যখন এইটাকে একদম টেস্ট করতে 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 যখন ই করে যাব, তখন এখানে যাব, এগুলো করবো না, বুঝছেন আমার কথা? তাহলে এবার 7 দিয়ে করেন, 7 দ্বারা বিভাজ্য তো হাত দিয়ে করবেন। এই 14-এর মধ্যে 7 যায় 2 বার, 7 দুগুণী 14 থাকলো 3, যায় না, তার মানে 7 দিয়ে গেল না। এবার এটাকে ট্রাই করেন, 7 দুগুণী 14 থাকলো 9, তার মানে 7 9 কে তো 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও 7 দিয়ে যায়নি। এবার 7-এর পরবর্তী মৌলিক 11, এবার 11 দিয়ে ট্রাই করেন, 11 দিয়ে এমনিতেও ভাগ করতে পারেন। দেখেন 14-এর মধ্যে 11 যাবে একবার, থাকলো 3, 3-এর পরে 3 33, 3 11 33, মানে এটা 11 দ্বারা বিভাজ্য। এটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক নয়। যেহেতু 3 জনকে আমি বাদ দিয়ে ফেলতে পারছি, তাহলে আর এটা টেস্টই করবো না, এটা মেরে দিব। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? আমি যে কনসেপ্টটা বুঝাইছি যে কোন একটা সংখ্যা মৌলিক কিনা, এই বিষয়টা চেক করব কোন প্রসেসে, এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এই ব্যাপারটা বুঝছেন কিনা যে কোন একটা সংখ্যার মৌলিকত্ব আমরা যখন টেস্ট করব, তখন আমরা কিভাবে টেস্ট করব? প্রথমে সবাইকে 3 দিয়ে ভাগ করব, কারণ 3 দ্বারা ভাগ করা সহজ, 3এই বাদ করে যাবে অনেক কিছু, ঠিক আছে? মানে টেকনিক্যাল হতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার টাইম সেভ করতে পারবেন না। এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এই যে বড় বড় সংখ্যা। আচ্ছা ঠিক আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, আগে তাহলে মৌলিক সংখ্যা নয় কোনটা? নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়, আগে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে 3 দিয়ে ট্রাই করেন, 2 2 4 আর 1 5, হলো না। 2 2 4 আর 3 7, হলো না। 7 3 দ্বারা বিভাজ্য নয়। 2 2 4 আর 7 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়, হলো না। 2 2 4 আর 9 13, 13 3 দ্বারা বিভাজ্য না, মানে 3 দিয়ে কোনো কিছু গেল না, তার মানে 3 এর টেস্টে বাদ পড়েনি। এবার 7, 7 দিয়ে হাতে হাতেই করবেন, তাকান 7 দিয়ে ভাগ করলে, আমি একটু অন্য কালার নেই, এটা হচ্ছে কঠিন প্রশ্ন, তারপর দেখেন কত তাড়াতাড়ি করবো। 3 7 21, 3 7 21 থাকলে 1, 1-এর পরে 1 11, 1-এর পরে 1 11, 11 তো 3 দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 7 দিয়ে গেল না। এবার এটাকে 7 দিয়ে করেন, 3 7 21 থাকলো 1, 1-এর পরে 3 13, হলো না, হলো না। 13 কে তো 7 দিয়ে ভাগ যায় না, সরি, 3 7 21, 3 7 21 থাকলে 1, 1-এর পরে 7 17, 17 7 দ্বারা যায় না, হলো না। এবার 3 7 21 থাকলে 1, 1-এর পরে 19, 19 7 দ্বারা বিভাজ্য নয়, হলো না। 7 দিয়ে যায়নি, এবার 11, 11, আমার কথা কি বুঝতেছেন? 3 দিয়ে গেল না, তারপর 7, তারপর 11, মাঝখানে কিন্তু অন্য কিছু দিয়ে টেস্ট করবো না। এবার 11 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা কেমনে? এইটা যোগ এইটা বিয়োগ এইটা, তাহলে 2 আর 1 3, বিয়োগ হচ্ছে 2, তাহলে থাকলো 1, 1 তো 11 দ্বারা বিভাজ্য না, এটা 11 দিয়ে যায়নি। এবার 2 আর 3 5, দেখেন 2 আর 3 5, 5 থেকে 2 বিয়োগ হলে থাকে 3, এই 3টা 11 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। 2 আর 7 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, হলো না। 2 আর 9 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9, হলো না। তার মানে 7 দিয়েও গেল না, 11 দিয়েও গেল না। খেয়াল করে দেখছেন, এটা টাফ একটা প্রশ্ন, আমি আমার কথা কি বলছেন, টাফ একটা প্রশ্ন। এবার 13, 11 দিয়ে যায়নি, এবার 13, 13 দিয়ে আশা করি মিলে যাবে। এখন 13 দিয়ে করার সময় দেখেন এইদিকে তাকান, এদিকে তাকান, 13 দিয়ে হাতে হাতেও ভাগ করতে পারেন, হাতে হাতেও করতে পারেন। 13 দিয়ে যদি ভাগ করেন, 13 অক্ষে 13, 13 অক্ষে 13, 22 থেকে 13 গেলে থাকে 9, 9-এর পরে 1, 91, 7 13 তে 91, তার মানে এই সংখ্যা 13 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক নয়। দেখছেন কোথাও যায় মিললো না, মিলছে 13-তে যায়। এটা একটা টাফ প্রশ্ন, এটা একটা টাফ প্রশ্ন। বিসিএস পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষায় আসছে, 45তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, এটা একটা টাফ প্রশ্ন, কারণ 13-র আগে মেলেনি, এখন আমি কি করব? এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে আসবে না, তবুও আমি আপনাকে দেখা দিচ্ছি। কথা কি বুঝছেন? হ্যাঁ, আশা করি বুঝছেন। নেক্সট, বিভাজ্যতার নীতি না জানলে কিন্তু বিপদ। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এত বড় বড় সংখ্যা আসবে না, আমি আবার বলছি এত বড় বড় সংখ্যা প্রাইমারিতে আসবে না, তবুও আমি দেখাচ্ছি যাতে আপনার জাস্ট মানে ব্রেনটা পরিষ্কার হয়। তাহলে মৌলিক সংখ্যা নয়, তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে। কোনটা মৌলিক নয়? যেটা মৌলিক নয় সেটা নিতে হবে। তো 3 দ্বারা বিভাজ্যতা কি? 2 আর 6 8 আর 3 11, 11 3 দিয়ে যায় না, ওকে ফাইন। 2 আর 3 5 আর 3 8, 8 3 দিয়ে যায় না। 2 আর 5 7, 7 আর 3 10, 10 3 দিয়ে যায় না। 2 আর 4 6 আর 1 7, 7 3 দিয়ে যায় না। 3 দিয়ে গেল না, এবার 7 দিয়ে। এই যে এটা দেখেই বোঝা আছে, দেখেন এই দুইটা যোগ করলে, এই দুইটা, এই 2 আর 3 যোগ করলে হয় 5, 5 থেকে মাঝের 5 বিয়োগ করলে হয় 0, যেহেতু 0 আসছে তার মানে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, মানে এটা মৌলিক নয়।
এগুলো যখন বিভাজ্যতার নীতি মাথায় চলে আসবে না, তখন সংখ্যা দেখেই আপনার মাথায় কাজ করে যাবে, যে এটা তো এই দুইটা যোগ করে এটা সমান হচ্ছে। কথা বুঝছেন? 253। ক্লিয়ার? নেক্সট, এত বড় সংখ্যা আপনি টেনশন করবেন না, এত বড় সংখ্যা আসবে না। কি বলছে? 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? এই যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় প্রশ্ন আসে প্রচুর। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন দেখেন, আমি এরকম টাইপের অনেক প্রশ্ন নিয়ে আসছি, দেখাবো। 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড়। তার মানে 40 আর এই যে আমার রেঞ্জ হচ্ছে 40 থেকে 100। এই 40 আর 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে, কতগুলো আছে? অনেকগুলো আছে, আমার দরকার নেই সেটা। এই 40 আর 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোটটা, হ্যাঁ, আর সবচেয়ে বড়, এই দুইটার গড় চাইছে। তাহলে আগে তো আপনাকে 40 আর 100 এর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 40 এর কাছাকাছি, আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 100 এর কাছাকাছি, এটা তো বোঝেন। তাহলে 40 এর কাছাকাছি মৌলিক সংখ্যা হতে পারে কে? 41 হতে পারে। হ্যাঁ, 41 মৌলিক কিনা? অবশ্যই 41 মৌলিক। 41 কে অন্য কোনো কিছুতে ভাগ করা যায় না। তার মানে 40 এবং 100 এর মধ্যবর্তী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 41। 41 যদি না হতো, তাহলে পরবর্তী সংখ্যা 43 হতো। বুঝছেন আমার কথা? আর 100 এর কাছাকাছি মৌলিক সংখ্যাকে বড় বড় মৌলিক সংখ্যা 99 হতে পারতো, কিন্তু 99 যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক না। তাহলে 99 এর আগে কি আছে? 97। 97 কে অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সুতরাং 97 হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। 40 এবং 100 এর মধ্যবর্তী সবচেয়ে ছোট হচ্ছে 41, সবচেয়ে বড় হচ্ছে 97। এবার এই দুজনের গড় চাইছে। গড় মানে কি? গড় মানে হচ্ছে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে অতএব এদের গড় ইকুয়াল টু 97 প্লাস 41 ডিভাইডেড বাই 2, তাই না? গড় মানে কি? এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1 আছে 8 7 আর 9 আছে 13, 138, নিচে হচ্ছে 2। 6 দুগুণী 12, 6 দুগুণী 12 থাকলে 1, 1 এর পরে 8 18, 9 দুগুণী 18, 69। তাহলে গড় হচ্ছে 69। বি নাম্বার অপশন ইজ রাইট। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর আসে। আপনারা বুঝছেন কি? বুঝছেন কি? কিছুই না, আপনাকে ওরা আসলে ট্রাই করে দেখলো যে আপনি আসলে 40 আর 100 এর মধ্যে যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আছে, এই দুইটা বের করতে পারেন কিনা। এই দুইটা বের করতে পারেন কিনা এটা চেক করার জন্যই ওরা মূলত এই প্রশ্নটা দিছে। দেখেন এবার কি বলছে? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টিগত। খেয়াল করে দেখেন, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, এই যে এই জায়গাটা খেয়াল করেন, একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি চাইছে। ওকে ফাইন। তো আমার রেঞ্জ কত? আমার রেঞ্জ হচ্ছে 10 থেকে 60। এখন 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, মানে লাস্টে 9 থাকবে। এখন আপনারা আমাকে বলেন 10 থেকে 60 এর মধ্যে 9 আছে লাস্টে কোন কোন সংখ্যা? এটা খুবই সহজ। 9 আছে 19 এর লাস্টে, 9 আছে 29 এর লাস্টে, 9 আছে 39 এর লাস্টে, 9 আছে 49 এর লাস্টে, 9 আছে 59 এর লাস্টে। এখন এইগুলোর মধ্যে কোনটা কোনটা মৌলিক আগে সেটা দেখতে হবে, কারণ অঙ্কে বলেই দিছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, যে সকল মৌলিক সংখ্যা, তো এদের একক স্থানীয় অঙ্ক সবারই নয়, কিন্তু এরা সবাই তো মৌলিক না। যেমন 39 13 দ্বারা বিভাজ্য, যেটা মৌলিক না। 49 7 দ্বারা বিভাজ্য, যেটা মৌলিক না। 19 কে ভাগ করা যায় না, 29 কে ভাগ করা যায় না, 59 কে ভাগ করা যায় না। তার মানে 19 29 আর 59 এই তিনজন হচ্ছে মৌলিক। এই তিনটাকে যোগ করতে হবে। তার মানে 19 29 আর হচ্ছে 59। তাহলে এই তিনটা 9 যোগ করলে হয় 27 এর 7, হাতে 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, 107। তাহলে আমাদের উত্তর হচ্ছে 107। 107 ডি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? তার মানে আমরা দেখলাম যে একক স্থানীয় অঙ্ক নয় এরকম সংখ্যা কে কে আছে, আগে তাদেরকে ধরলাম। তাদেরকে বের করার পরে এবার এদের মধ্যে যারা মৌলিক তাদেরকে নিয়ে যোগ করতে হবে। প্রশ্ন যেভাবেই আসুক, মানে মৌলিক সংখ্যাগুলো আগে চিনতে হবে, ঠিক আছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে বিয়োগফল। কি চাইছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। তার মানে আমার রেঞ্জ কত? আমার রেঞ্জ হচ্ছে 60 থেকে 80। 60 থেকে 80 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর। এখন বলেন 60 থেকে 80 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এই 60 এর কাছাকাছি। 60 এর কাছাকাছি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কার? 61। এখন দেখতে হবে 61 মৌলিক কিনা। 61 কে তো অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। দেখেন কিভাবে? 6 আর 1 7, 7 কে 3 দ্বারা বিভাজ্য না, আর 7 9 63 হয়। তার মানে এটা 3 দিয়েও গেল না, 7 দিয়েও গেল না, আর দুনিয়ার কোনো কিছু দিয়ে যাবে না, আর করে টেস্ট করার দরকার নেই। 80 পূর্বে মৌলিক সংখ্যা হওয়ার পসিবিলিটিস কার? 79। 79 কি মৌলিক? ইয়েস। 79 কে 3 দিয়ে ভাগ করা যায় না। দেখেন 7 আর হচ্ছে 9 16, 16 3 দ্বারা বিভাজ্য নয়। 7 দিয়ে ভাগ করলে 7 11 77 হয়। তার মানে 3 দিয়ে গেল না, 7 দিয়ে গেল না, আর যাবে না। কারণ 80 বর্গমূল আপনি তো জানেন, 80 বর্গমূল হচ্ছে 8 পয়েন্ট সামথিং। তার মানে আমার লিমিট হচ্ছে 8। বুঝতেছেন?
তার মানে আমার সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 61, ছোট মৌলিক সংখ্যা 61, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79। এবার এই দুটো মৌলিক সংখ্যার অন্তর চাইছে, মানে বিয়োগ ফল, তার বিয়োগ করার সময় কি করতে হয়, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে বড়টা হচ্ছে 79, ছোটটা হচ্ছে 61। 1 থেকে 9 বাদ দিলে থাকবে 8, 7 থেকে 6 বাদ দিলে থাকে 1, তাহলে 18। তাহলে আমাদের উত্তর হচ্ছে 18। সি নাম্বার অপশন ইজ রাইট। সি নাম্বার অপশন ইজ রাইট। আপনাদের কি কঠিন লাগতেছে বলেন তো? কঠিন লাগতেছে? সহজ, খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, নিয়ম বুঝতে হবে, রুলস বুঝলে পরে থিওরি যারা ভালো বুঝবে তারা অঙ্ক সলভ করতে পারবে দ্রুত সময়ের মধ্যে, আর থিওরি যারা ভালো করে বুঝবে না তাদের হবে না। আচ্ছা, নেক্সট 2 ও 32-এর মধ্যে, এই যে এখন যে প্রশ্নটা আসছে আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এখানে মোট 3টা প্রশ্ন পরীক্ষাতে আসে, তার মধ্যে 2টা প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসবে 3 রকম, আমি একটু দেখাই দিচ্ছি। একটা হচ্ছে 2 ও 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, আর একটা আসবে এটারই আর একটা আসবে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। ওকে, এই একই প্রশ্ন আর একটা টাইপের আসবে, 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। সবাই একটু তাকাবেন, এখানে ভাষাগত সমস্যা আছে, এই ভাষাগত পার্থক্য যদি না বোঝেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এই টাইপের প্রশ্ন সলভ করতে যায়। প্রথমে হচ্ছে 2 ও 32-এর মধ্যে, তাকান, এই যে এটা এই দুটা পরে সলভ করতে যায়। এটা 2 ও 32-এর মধ্যে, 2 ও 32-এর মধ্যে মানে কি জানেন, 2 এবং 32-এর মাঝের গুলা, 2ও না 32ও না, মানে এবং 2 এবং 32 দুইজনকে বাদ দিয়ে কাউন্ট করতে হবে। এখন আমি তো 2 থেকে 32 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা এটা বের করার সূত্র, মোবাইল নাম্বার জানি না। আমি মোবাইল নাম্বার জানি একটা, কি মনে আছে, 4422322321। কিন্তু আমি 2 থেকে 32 পর্যন্ত যদি না বের করতে পারি, আমি 1 থেকে 30 পর্যন্ত বের করতে পারবো না। তাকানের দিকে প্লিজ, আগে বোঝেন। 1 থেকে 30 পর্যন্ত বের করতে পারবো না? পারবো। এই যে এটা হচ্ছে 0 থেকে 10, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তার মানে এই যে এইটুক, এগুলা যোগ করলে পাবো 1 থেকে 30 পর্যন্ত কয়টা। তাহলে 4 4 8 আর 2 10টা, তাহলে 4 যোগ 4 যোগ 2 ইজ ইকুয়াল টু 10টি। এই 10টি কি, এই 10টি মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। কিন্তু আমাকে কিন্তু হিসাব করতে বলছে 2 ও 32-এর মাঝের গুলা, তার মানে 2 ও 32-এর মাঝে যেগুলো আছে শুধু সেইগুলো নিতে হবে, 2 কেও নেওয়া যাবে না, 32 কেও নেওয়া যাবে না। এখন আমাকে বলেন, আমি যে 1 থেকে 30 পর্যন্ত যে 10টা কাউন্ট করলাম, এই 10টার মধ্যে কি এই 2 চলে আসছে না? ইয়েস, কারণ আমি 1 থেকে কাউন্ট করছি। তাহলে 10টা, তার মানে যে 10টা মৌলিক সংখ্যা যে আমি পাইছি 1 থেকে 30-এর মধ্যে, এর মধ্যে কিন্তু 2ও কাউন্ট হয়ে গেছে, কারণ 1 থেকে 30 পর্যন্ত গোনা মানে এর মধ্যে 2 চলে আসছে। কিন্তু অঙ্কে তো বলছে 2 ও 32-এর মধ্যে, তার মানে 2 কে নেওয়া যাবে না। তার মানে এখানে আমি একটা মৌলিক সংখ্যা বেশি নিয়ে ফেলছি, 1 থেকে 30 পর্যন্ত 2 কে নিয়ে ফেলছি। কিন্তু আমি তো 1 থেকে 30 পর্যন্ত গুনেছি, কিন্তু এখানে তো বলছে 32-এর মধ্যে, তার মানে 32 কে নিব না, ঠিক আছে, কিন্তু 32-এর আগে কি 31 নাই? 32-এর আগে তো 31 আছে, যা একটা মৌলিক সংখ্যা, 31 আছে, যা একটা মৌলিক সংখ্যা। তার মানে 31 কে তো নিতে হবে, কারণ 2ও নেওয়া যাবে না, 32ও নেওয়া যাবে না, 2 আর 32-এর মাঝের গুলা, তাই 31 কি 32-এর মাঝে না, আগে না? ইয়েস। তার মানে এই যদি 10টা মৌলিক সংখ্যা আছে, এখান থেকে 2 বাদ দিতে হবে, তাহলে হবে 9টা। কিন্তু এর সাথে আবার যে এখানে 31-কে যুক্ত করে নিতে হবে, তার মানে আবার একটা যোগ করে 10টা হবে। তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে 10টা। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আপনি যদি এই লিমিটের মধ্যে, যদি যেহেতু 2 এবং 32-এর মধ্যে আপনার যদি কষ্ট হয়, তাহলে এই মোবাইল নাম্বার না দিয়ে আপনি নাম্বারগুলো লিখে ফেলবেন, মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলবেন। 2 আর 32-এর মধ্যে, 2 ও 32-এর মধ্যে, 2ও না 32ও না, তার মানে 2 এর পর থেকে শুরু, তার মানে 3 5 7 11 13 17 19 23 23 29 31। এবার গণেন তো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ব্যাস, যার বেশি চাপ পড়বে সে এইভাবে লিখে ফেলবেন, ব্যাস হয়ে গেল। কারণ এখানে রেঞ্জটা অনেক ছোট, তো এগুলো সংখ্যা আপনার এমনিতে মুখস্থ আছে 10টা।
তাহলে 2 ও 32-এর মধ্যে যখন বলবে তখন মাথায় রাখবেন 2 এবং 32 এর মাঝের গুলা 2ও না 32ও না। এই কোশ্চেনটা যদি এদিকে তাকান, এই কোশ্চেনটা যদি এরকম আসতো তাহলে উত্তর কত হতো বলেন আপনারা? 2 ও 31-এর মধ্যে 2 ও 31-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে কত হতো? হ্যাঁ, রাকা মির্জা 2 বাদ যাবে কিন্তু 31 আসবে, তার মানে আবার যাতাই। 2 ও 31-এর মধ্যে যদি বলতো তাহলে এই প্রশ্নের উত্তর কত হইতো বলেন তো প্লিজ? 2 ও 31-এর মধ্যে যদি বলতো তাহলে এই প্রশ্নের উত্তর কত হতো? দুই ও 31-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে উত্তর কত হতো? 2 ও 31-এর মধ্যে এবার 2 কেও নেওয়া যাবে না, 31 কেও নেওয়া যাবে না, 2 ও 31-এর মধ্যের গুলো শুধু নিতে হবে। দেখেন আগে ভাষা বোঝেন, ভাষা বোঝেন। 2 ও 31-এর মধ্যে মানে 2 আর 31-এর মাঝের গুলা। তাহলে 2 ও বাদ 31 ও বাদ, তাহলে 31 যদি বাদ দেন তাহলে আমি কি বলতে পারি না যে 2 এর পর থেকে 30 পর্যন্ত গুনলেই হবে? 30 তো মৌলিক না, তাই না? তার মানে এখানে 9টা হবে, কিন্তু এখানে 9টা হবে কারণ আগের প্রশ্নে 31-কে নিছিলাম, এবার তো 31-কে নিতে পারবো না, তার মানে আগের প্রশ্নে 10টা হয়েছিল, এই প্রশ্নে 9টা হবে, তাই না? 9 না? কোথায় 2 থেকে বললে? এখানে এখানে 2 থেকে কোথায় বলছে? মানে ভাষা না বুঝলে সমস্যা নাই, কিন্তু চোখে না দেখলে তো আরেক সমস্যা ভাই। এখানে কোথায় লেখা আছে 2 থেকে? 2 ও 31-এর মধ্যে মানে কি? রহিম ও করিমের মাঝের গুলা, রহিম ও করিমের মাঝে কে কে আছে? তাহলে রহিম ও করিমের মাঝে কে কে আছে এটা যখন গুনবেন তখন রহিম করিমকে গুনবেন নাকি ওদের মাঝের গুলা গুনবেন? ওদের মাঝের গুলা। যদি বলতো রহিম থেকে করিম পর্যন্ত কয়জন, তখন রহিমকে সহ গুনতাম, করিম পর্যন্ত করিমকেও গুনতাম। এখানে বলছে রহিম আর করিমের মাঝে কতগুলো আছে, মানে রহিম করিম বাদ ওদের মাঝের গুলা শুধু। উপরেরটা তো আমি এখন আসিনি ভাই, আগে তো উপরেরটা তো আসতে দিবেন, আমি কি উপরেরটা করাচ্ছি না এই যে এটা করাচ্ছি? আচ্ছা তাহলে বুঝছেন ব্যাপারটা। এইবার দেখেন এই যে 2 নাম্বার, এই যে এটা করাচ্ছি এখন। 2 থেকে 32 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তাকান। এটা ছিল 2 ও 32-এর মধ্যে, এবার 2 থেকে 32 পর্যন্ত, এই যে এইদিকে তাকান, 2 থেকে 32 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 2 থেকে পর্যন্ত আর মধ্যের পার্থক্য বোঝেন না, তাহলে তো সমস্যা ভাই। বলছি দেখেন 2 থেকে 32 পর্যন্ত, তার মানে শুরু হবে 2 থেকে, কারণ বলছে যে 2 থেকে শুরু করেন। 2 থেকে মানে 2 কে সহ, 32 পর্যন্ত মানে 32-কে সহ গুনতে হবে, 32 পর্যন্ত যায় গুনতে হবে। আর 2 ও 32-এর মধ্যে মানে 2 আর 32-এর মধ্যের গুলা 2ও না 32ও না। আর 2 থেকে 32 পর্যন্ত, তার মানে 2 থেকে শুরু করে 32 পর্যন্ত গুনতে হবে। তার মানে এবার 2ও নিতে হবে, 2কেও কাউন্ট করতে হবে, 32কেও কাউন্ট করতে হবে। যদিও 32 মৌলিক না, ওকে তো এমনি বাদ দিব। কথা কি বুঝছেন? তাহলে 2 থেকে 32 পর্যন্ত যদি এরকম থাকে যে থেকে এবং পর্যন্ত এই কথা থাকে, তখন এটাকেও কাউন্ট করতে হবে, এটাকেও কাউন্ট করতে হবে। তাহলে 2 থেকে, এখন আমাকে বলেন তাহলে 2 থেকে কাউন্ট করতে হবে, তাহলে 2 থেকে কাউন্ট করলে 2 মৌলিক সংখ্যা 3, 5, 7, 11, 13, 13, 17, 19, 23, 29, 31। এখন 32 পর্যন্ত বলছে, তাহলে কি 32-কে নিব? আরে 32 তো বাদ পড়বে, কারণ 32 তো মৌলিকই না। 32 যদি মৌলিক হতো তাহলে আমাকে 32কেও কাউন্ট করা লাগতো, 32 মৌলিক না, তাই ওটাকে নিচ্ছি না। এবার করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এই প্রশ্নের উত্তর 11টি। এই প্রশ্নের উত্তর হচ্ছে 11টি। এবার বলেন পার্থক্য বুঝছেন? এইটার সাথে এইটার পার্থক্য বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এবার বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এই প্রশ্নের সাথে এই প্রশ্নের পার্থক্য বুঝছেন কিনা? বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করতে হবে। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি কিন্তু উত্তর দিব, আমি বুঝাই দিব। প্লিজ। আরে একটা সিম্পল কথা, আপনার মাথায় একটা লজিক খাটান তো। যদি বলতো যে রহিম ও করিমের মাঝে কতজন লোক দাঁড়ায় আছে, তাহলে রহিম ও করিমের মধ্যে কতজন দাঁড়ায় আছে, মানে রহিম আর করিম না, রহিম আর করিমের মাঝের গুলা কতজন?
তবে তখন রহিম করিম দুজনকে বাদ দিতাম, শুধু মাঝের গুলা গুনতাম। আর যখন বলতো রহিম থেকে করিম পর্যন্ত কয়জন আছে গুনো তো, তবে রহিমকে থেকে শুরু করিম পর্যন্ত যায় শেষ, মানে করিমকেও গুনবো রহিমকেও গুনবো। বুঝতে হবে ভাষাগত পার্থক্য আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই দুইটা প্রশ্ন হচ্ছে বেশি আসছে পরীক্ষা, এই যে এই দুইটা। আর এই প্রশ্নে একবার দিছে, এই প্রশ্নে ভাষাগত সমস্যা, এই প্রশ্নেই ভাষাগত সমস্যা। এরকম প্রশ্ন হওয়া উচিত না, তবু একবার আসছে তাই আমি বলে দিচ্ছি, এরকম প্রশ্ন হওয়া উচিত না। যদি হয় তাহলে কি করবেন, আমি যা বলবো সেটাই করেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। বিতর্ক তৈরি করবেন না, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখন আপনারা আমাকে বলেন তো, যদি প্রশ্নটা এরকম হতো, দেখেন 2 থেকে এটা কেমন হতো, 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 না, 2 থেকে 37 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, কতটি, এটার উত্তর কত বলেন তো? 2 থেকে 37 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 2 থেকে 37 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, তাহলে কি হতো? 2 থেকে 37 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, যদি প্রশ্নটা এরকম হতো তাহলে কি হতো? কাইন্ডলি রেসপন্স করেন। 2 থেকে 37 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? ও আপনাদের জন্য একটা কথা আছে, একটা ঘোষণা আছে, এই ঘোষণাটা তো আমি পোস্ট করে দিতে চাইছিলাম, যেহেতু এখন অনেক লোক লাইভে আছে তাই আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা উত্তর দেন ততক্ষণ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি আপনাদের জন্য আমাদের গ্রুপে আমি একজন লোককে একটা কাজ দিছি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যে ক্লাসটা নেই, সবাই মনোযোগ দেন প্লিজ, আমরা প্রতিদিন যে ক্লাসটা নেই, ধরেন আজকে ইংরেজি এবং সকালে ইংরেজি হয়েছে, এখন গণিত ক্লাস হচ্ছে, তো ইংরেজি এবং গণিতের উপর যতটুকু পড়াইছি আমরা ক্লাসে, যতটুকু আজকের ক্লাসে যতটুকু পড়াইছি, আগামীকাল ধরেন আগামীকাল যদি আমি দুপুরের দিকে বা বিকালে বা সন্ধ্যার পরে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আমি যদি মনে করেন যে আপনাদেরকে আজকে যা প্রত্যেক সাবজেক্টের উপর 10টা করে এমসিকিউ দিয়ে যদি একটা গুগল ফর্ম দিয়ে যদি পরীক্ষা নেই, মানে আজকের ক্লাসে যা পড়াইছি শুধু তার উপরই আগামীকাল পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষাটা আপনারা নিজেরা দিবেন, নিজেরা দিয়ে নিজেদের দক্ষতা যাচাই করবেন যে কতটুকু পেলেন, কোনো সমস্যা কিনা। এটা করলে আপনাদের কি লাভ হবে? যদি বলেন যে করলে লাভ হবে, তাহলে আমি এটার ইনিশিয়েটিভ নেব, আমি একজনকে দায়িত্ব দিব কোশ্চেন করার। আপনাকে এটা করলে কি আপনারা পরীক্ষা দিবেন? আর যদি যেদিন 2টা ক্লাস হবে তার পরের দিন ওই 2টা সাবজেক্টের উপর 10 + 10 20টা এমসিকিউ থাকবে। হ্যাঁ, 20টা এমসিকিউ থাকবে, আপনারা পরীক্ষা দিবেন। যদি এটা মানে আপনাদের মনে হয় যে এটা ভালো হবে, তাহলে এটা ম্যানেজ করবো, ঠিক আছে? আর আমাদের যে বলছিলাম না, প্রতি সপ্তাহের পড়ার উপর একটা পরীক্ষা হবে। এখন বলুন ভাই 2 সপ্তাহ তো ক্লাস হয়ে গেল, পরীক্ষা কেন হচ্ছে না? কারণ আমি গণিতের তো কিছুই পড়াইনি এখনো, এই গণিতের ক্লাসের জন্যই পরীক্ষাটা নিতে দেরি হচ্ছে। গণিতের 3টা ক্লাস হবে, এই 3টা ক্লাসের উপর মানে আজকে কালকে পর্যন্ত যা পড়াবো, তারপর আমি একটা পরীক্ষার ডেট দিব। হ্যাঁ, আমি ক্লাসের সংখ্যা বলে দিব যে এই ক্লাসের উপর পরীক্ষা হবে। আচ্ছা, ভালো হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে তাহলে আমি পোস্ট করে আপনাদেরকে আমি গ্রুপে একটা ডিটেলস বলে দিবানি, কিভাবে পরীক্ষা হবে, কখন প্রশ্ন দিব, প্রশ্ন কতক্ষণ ভ্যালিড থাকবে, আমি সবকিছু বলে দিবানি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার দেখেন 2 থেকে 37 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা, তাহলে 2 থেকে শুরু করে 37 পর্যন্ত গুনতে হবে। তাহলে 2 থেকে 37 পর্যন্ত, তাহলে 2 আছে, 3 আছে, তাহলে 2 থেকে মানে 2 থেকে শুরু, 2 3 5 7 11 13, হ্যাঁ 13 17, তারপর 19, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে 31, তারপর হচ্ছে 37। এবার 37 পর্যন্ত, যেহেতু 37 একটা মৌলিক সংখ্যা, তাই 37 কেউ নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে উত্তর হচ্ছে 12টি। তাহলে কয়টা? 12টি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিব ইনশাল্লাহ পরীক্ষা নিব। থ্যাংক ইউ, ঠিক আছে, পরীক্ষা নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে 12টি, এটার উত্তর হচ্ছে 12টি। এখন দেখেন এই যে 3 নম্বরে আমি যে প্রশ্নটা এখানে লিখে রাখছিলাম, সবাই একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান। এই যে প্রশ্নটা আমি লিখে রাখছিলাম, এই প্রশ্নে ভাষাগত ত্রুটি আছে, মানে এরকম প্রশ্ন হওয়া উচিত না, এরকম প্রশ্ন হওয়া উচিত না। এখন বলবেন যে ভাই এরকম প্রশ্ন হওয়া উচিত না, কারণ বলছে 2 থেকে 32 এর মধ্যে না, 2 থেকে 32 এর মধ্যে, হ্যাঁ 2 থেকে 32 এর মধ্যে এরকম হওয়া উচিত না, এরকম প্রশ্ন হওয়া উচিত না। 2 থেকে শুরু করে 32 এর মধ্যে মানে 32 এর আগের গুলা, তবে 2 থেকে কাউন্ট করব আর 32 কে কাউন্ট করব না। 2 থেকে 32 এর মধ্যে, তখন 2 থেকে শুরু আর 32 এর আগের গুলা, এরকম মনে হচ্ছে, তাই না? আসলে এই প্রশ্নেরই ভাষাগত ত্রুটি, এরকম প্রশ্ন হওয়া উচিত না, পরীক্ষকের উচিত না এরকম প্রশ্ন করা।
প্রশ্ন করলে হয় এইটার মতো করা, না হলে এটার মতো করা। এটার প্রশ্ন হওয়া উচিত না। আমি আবার বলছি, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। একবার আসছে এবং আমি জানি এই প্রশ্নের উত্তর যে কে নিছে, মানে ওই পরীক্ষক যে কি নিছে, এটা মানে বলা খুবই কনফিউজিং। হ্যাঁ, তবু আমি বলছি কি করবেন। যদি এরকম প্রশ্ন আসে যে 2 থেকে 32-এর মধ্যে আপনি 2 এবং 32 এই দুইটাকে বাদ দিয়ে কাউন্ট করবেন। আমার এটা হলো আমার সাজেশন ভাই। যদি এখানে ভাষাগত সমস্যা আছে আমি আগেই বলে নিচ্ছি, কিন্তু এটা হচ্ছে আমার সাজেশন। এটা হলো আমার সাজেশন। 2 থেকে 32-এর মধ্যে যদি এরকম প্রশ্ন আসে, তখন এইটা এবং এইটা এই দুইটাকে বাদ দিবেন। দুটাকে বাদ দিয়ে শুধু মাঝেরগুলো কাউন্ট করবেন। এটা আমার সাজেশন। এখন আমার সাজেশন কেউ যদি না শোনেন, তাহলে আমার কিছু করার নাই। বলুন ভাই এখানে তো বলছে 2 থেকে, তার মানে 2 থেকে শুরু। কি করবো ভাই, এখানে যেমন মধ্যে বলছে, তার মানে 2 থেকে 32 এগুলোর মধ্যে যতগুলো আছে, বিষয়টা এরকম বোঝাচ্ছে, বুঝছেন? বিষয়টা এরকম বোঝাচ্ছে। তাহলে এরকম আসলে এইটা এটা দুইটাকে বাদ দিয়ে কাউন্ট করবেন। আমি ক্লিয়ার করে দিছি। এবার দেখেন 31 থেকে 50 পর্যন্ত, সবাই তাকান। 31 থেকে 50 পর্যন্ত, তার মানে এখানে 31কেও কাউন্ট করতে হবে, 50 পর্যন্ত, মানে 31 এবং 50 এই দুইজনকে সহ কাউন্ট করতে হবে। কিন্তু 50 যেহেতু মৌলিক না, তাই 50-এর আগ পর্যন্ত আসলে কাউন্ট করতে হবে। তাহলে লিখে ফেলেন 31 থেকে, তার মানে 31 থেকে শুরু, তাহলে 31 মৌলিক। এরপরে মৌলিক 33 কিন্তু মৌলিক না, 33 মৌলিক না, 35ও না, 37 মৌলিক। 37 এর পর 39, 39 3 দ্বারা বিভাজ্য হবে না, 39 এর পরে 41, 41 এর পরে 43, 43 এর পরে 45 হবে না, 47, এই যে কটা। 47 এর পর 49, 49 তো মৌলিক না, 7 দ্বারা বিভাজ্য। তাহলে 50, 50 তো নিবই না, 50 তো মৌলিক না। তাহলে এই কয়টা, তাহলে 1 2 3 4 5, তাহলে উত্তর হচ্ছে 5টি। উত্তর কয়টি? 5টি। আপনারা কি বুঝছেন 7টি কিভাবে? ওকে, আচ্ছা 5টি। আর যদি মনে করেন যে ভাই ওই যে সেই মোবাইল নাম্বার থেকে উত্তর দিবেন, এই যে 4 4, দেখেন এদিকে তাকান, 4 4 2 2 3 2 2 3 2 1, তাহলে 31 থেকে 50, দেখেন 31 থেকে 50, আমি তো 31 থেকে গুনতে পারবো না, আমি 30 থেকে গুনবো, 30 থেকে 50 পর্যন্ত। আমি 30 থেকে 50 এখানে কোন রেঞ্জ? এটা হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। এবার এই যে 30 থেকে 40, 40 থেকে 50, তার মানে এই দুইটা গুনলে পরে আমি কি পাবো? 30 থেকে 50 পাবো। তাহলে 3 আর 2 5টা। তাহলে 30 থেকে 50 পর্যন্ত আছে 5টা। 30 থেকে গুণা আর 31 থেকে গুণা একই কথা, কারণ কি 30 মৌলিক না। তাহলে 30 থেকে গুনছেন মানে 31 থেকে গুনছেন, তার মানে উত্তর হচ্ছে 5টা। ক্লিয়ার? নেক্সট, 41 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কতটি? দেখেন 41 থেকে 90, সবাই মনোযোগ দেন। 41 থেকে 90 পর্যন্ত, তাহলে 41 থেকে শুরু 90 পর্যন্ত, মানে 41 এবং 90 দুইজনকে কাউন্ট করতে হবে। এখন এইখানে যদি আপনি মৌলিক সংখ্যাগুলো লিখে করতে চান, এখানে যদি মৌলিক সংখ্যাগুলো লিখে করতে চান, তখন তো বিপদ। এবার আপনাকে ওই মোবাইল নাম্বার দিয়ে করতে হবে, 4 4 2 2 3 2 2 3 2 1। এখন 41 থেকে 90, আচ্ছা ভাইয়া 41 থেকে কাউন্ট না করে আমি কিন্তু 40 থেকে কাউন্ট করতে পারি। 40 থেকে 90 পর্যন্ত কাউন্ট করা আর 41 থেকে 90 পর্যন্ত কাউন্ট করা একই কথা, কারণ 41 মৌলিক সংখ্যা। 41-এ সহ গুনতে হবে না এখানে, ইয়েস। তাহলে 40 থেকে 90 পর্যন্ত গুনেন। তাহলে 40 থেকে কোথায় পাবেন? এটা হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই পর্যন্ত গুনবো না। এই যে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, তাহলে এই কটা গুনতে হবে। 3 2 5, 5 2 7, 7 3 10, 10 2 12। এই 12 কি? এই 12 হলো 40 থেকে 90 পর্যন্ত। এর মধ্যে কিন্তু 41 আছে আর 90 তো আছে, তার মানে আমার উত্তর 12টা। তাহলে উত্তর কত? 12টা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? বুঝছেন কি? বারোটা। ওকে, নেক্সট। 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 100 এর চেয়ে বড়, খেয়াল করুন, 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট, এর মানে কি বোঝায় না যে 100 এবং 150 এর মধ্যে, 100 ও 150 এর মধ্যে কয়টা আছে? বিষয়টা কি তাই না? বিষয়টা কিন্তু তাই। তাহলে 100 এবং 150 এর মধ্যে ওই যে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার কি ছিল? মোবাইল নাম্বার ছিল 411, 312, 221, 4, তাই কি না? তাহলে 100 থেকে 150, তাহলে এটা হচ্ছে 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, অর্থাৎ এইটুক যোগ করলে যা আসে তাই।
তাহলে 4 আর 1 5 আর 1 6, 6 3 9, 9 আর 1 10, তাহলে উত্তর হচ্ছে 10টি। খুবই সিম্পল, এই মোবাইল নাম্বারগুলো মনে থাকলে এগুলো খুবই সিম্পল। কিন্তু 100 থেকে 150 পর্যন্ত এইবার যদি আপনি মৌলিক সংখ্যাগুলো লিখে লিখে করেন তাহলে তো ভাই বিপদ, তাহলে তো বিপদ। ওকে, নেক্সট। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির না, এটা মৌলিক সংখ্যাগুলির, এখানে একটু ভুল আছে, একটু কারেকশন হবে। 20 নাম্বার প্রশ্নে একটু ভুল আছে, আমি একটু কারেকশন হবে শীটে। 20 নাম্বার প্রশ্নে একটু ভুল আছে, কারেকশন হবে। কত? 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির না, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড়। কত নাম্বার প্রশ্ন? 20 নাম্বার প্রশ্ন। 20। দেখেন, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির, এই যে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গুণফল কত? এখন আমাকে বলেন 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আগে, তাই বলেন তো। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 3 থেকে 10 পর্যন্ত, তার মানে 3 থেকে শুরু, ভুল করেন না কিন্তু। 3 থেকে 10 পর্যন্ত মানে 3 থেকে শুরু, 10 পর্যন্ত যাব। তাহলে 3 থেকে শুরু, তাহলে 3 এর পরে আছে 5, 5 এর পরে আছে 7, এরপরে 11 নিব না, কেন? 10 পর্যন্ত বলছে, তার মানে এই কয়টা গুণ করতে হবে। তাহলে 3 গুণ 5 গুণ 7, দেখেন 3 5 15, 7 15 105, তাহলে আমাদের উত্তর হচ্ছে 105। তাহলে 3 5 15, যদি আপনি 7 এর 15 নামটা না পারেন তাহলে 7 দিয়ে গুণ করেন, 5 7 35 এর 5 হাতে 3, 7 কে 7 আর 3 10, তাহলে উত্তর হচ্ছে 105। ক্লিয়ার? 105। কারেকশন হবে, কারেকশন করে নেবেন। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল, এই যে দেখান, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল। এই প্রশ্ন মানে ম্যানুয়ালি করা ছাড়া কোনো উপায় নাই। প্রথম 10টা মৌলিক কে কে? প্রথমে 2 3 5 7, 2 3 5 7, তারপরে 11 13 17 19 23, কয়টা হলো দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা নেন, আরেকটা 29। এই যে কয়টা যোগ করতে হবে, এগুলো যোগ করতে হবে, এখন ম্যানুয়ালি যোগ করতে হবে, কিছু করার নাই। এই যে 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 যোগ 11 কত হয়? দেখেন 17 11 কত হয় বলেন? 17 সাথে 11, 17 সাথে 10 যোগ করেন, 11 না করে 17 সাথে 10 যোগ করেন, 27, আর ওই যে 1 28, 28 এর সাথে 13 যোগ করেন, 28 এর সাথে 13 যোগ না করে 28 এর সাথে 10 যোগ করেন, 10 যোগ করলে 38, আর ওই যে 3 41, বুঝছেন? এবার 17 যোগ না করে আপনি 10 যোগ করেন, 41 আর 10 51, 51 সাথে এখন 7 যোগ করেন 58, এর সাথে এখন 19 যোগ করেন 20 যোগ করেন, 58 সাথে 20 যোগ করলে 68, সেখান থেকে 1 কমায় দেন মানে 67, 67 সাথে 20 যোগ করেন, 67 20 87, 87 সাথে আবার 3 যোগ করেন 90, এবার 90 সাথে 30 যোগ করেন, তাহলে 90 সাথে 10 যোগ করলে 100, তার 10 যোগ করলে 110, আর 10 যোগ করলে 120, সেখান থেকে 1 কমান 119, 129, ভুল হয়েছে কোথায়? 2 3 5 আর 5 10, 10 আর 7, আমার তো বোঝাই যাচ্ছে যে মানে যোগ যদি আপনার ভুল হয় আপনি তো বুঝে গেছেন যে এগুলো ছোট ছোট সংখ্যা। দেখেন এই দেখেন 2 3 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 10 হচ্ছে 27, আর 1 28, 28 আর 10 হচ্ছে 38 আর 3 41, 41 আর 10 51, 51 সাথে 58, যখনই 58 হয়ে গেছে এখানে তো 58 নাই, এগুলো যোগ করলে তো আরো বড় হবে, তার মানে এটা উত্তর। হ্যাঁ, যোগ আপনি অবশ্যই শুদ্ধভাবে করবেন, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে 129 উত্তর, তাই না? আমার কথা কি বুঝছেন? এইটুক যোগ করে দেখতেছে 58, তো অপশন দেখে বুঝতেছে যে 58ই তো নাই, 58 সব ছোট, তার মানে এরপর এগুলো যোগ করলে নিশ্চয়ই আরো বড় হবে, তার মানে 129। সমস্যা নেই, যোগ করলেই হবে। হ্যাঁ, নেক্সট। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে? দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা? কি বলছিলাম? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। কয়টা? 25টা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, আসছে অনেকবার। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। 19 জায়গায় ভুল হয়েছে, এই তো? আচ্ছা, 19 জায়গায় ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, আমি কি বলছিলাম? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, আর 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টা। তাহলে 1 থেকে 200 পর্যন্ত যদি কাউন্ট করেন, এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ 25 আর 21 46, তাহলে 46। তাহলে 46 আছে অপশনে, এই যে 46, সি নাম্বার অপশন ইজ রাইট, 46। ওকে জি,
100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? দেখেন 100 থেকে 200 তাহলে 21টা, 100 থেকে 200 পর্যন্ত 21টা। আবার বলছি 1 থেকে 125, 100 থেকে 200 বললে 21, 1 থেকে 200 বললে 21 আর 25 যোগ করে 46। ওকে, নেক্সট। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি। আমি বলছি এই প্রশ্নটা আপনাকে মুখস্থ রাখতে হবে এটিএম মেথডে। এই যে এটিএম মেথড, সাইডে লিখে রাখবেন এটিএম মেথড। এটিএম মেথডে এটা মুখস্থ রাখতে হবে। কেন? কারণ এই প্রশ্ন মুখস্থ ছাড়া কোনোভাবেই একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে এমসিকিউ পরীক্ষায় করে আসা সম্ভব নয়। ঠিক আছে, এটা মুখস্থই রাখতে হবে, নাইলে সে পারবে না। আচ্ছা, কেন বললাম? দেখেন 1 থেকে 100 পর্যন্ত যতটা মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি চাইছে, যোগফল। মনে রাখবেন এটা উত্তর। এক টানে মুখস্থ। এটিএম মেথড মানে এক টানে মুখস্থ। এই যে এক টানে মুখস্থ, এটিএম নাম। হ্যাঁ, এটিএম মেথড এক টানে মুখস্থ। 1060, 1060, 1060 আমার সাথে 3-4 বার বলেন, এমনি মুখস্থ হয়ে যাবে। 1 থেকে 100 পর্যন্ত যতটা মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো যোগ করলে হবে 1060। যে 1060, 1060। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটা কেমনে আসলো? আরে ভাইয়া, 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে না, সেই 25টা মৌলিক সংখ্যা আগে বের করতে হবে, তারপর যোগ করতে হবে। এটা কি কোনো প্র্যাকটিক্যাল ঘটনা পরীক্ষার হলে? বলেন তাহলে এটা কেন দিছে? এই প্রশ্ন পরীক্ষা আসছে, কিন্তু বিরাট প্রাইমারিতেই আসছে। তাহলে কেন দিল? এটা দিল আপনার সময় নষ্ট করার জন্য, যে দেখি ওই ট্রাই করে কিনা, দেখি বের করে ট্রাই করে কিনা। এটা ট্রাই করতে যাবেন তো মরবেন। তাহলে কি করবো? এটা পরীক্ষায় উত্তর করবো না? যেহেতু পরীক্ষায় আসছে একবার, তাহলে এই প্রশ্ন আসার সম্ভাবনা আছে সামনে, সুতরাং আমি এটা মুখস্থ রাখবো। কারণ এটা তো প্র্যাকটিক্যালি ওইখানে বের করা খুব কঠিন, তাহলে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। 1 থেকে 50 পর্যন্ত ভাই আসে নাই। যদি আপনি মনে করেন যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগ করলে কত হয়, এটা আমারই মনে নাই, কারণ আমি এটা ট্রাই করি নাই। তাই এটা বের করবেন আপনি আজকে ক্লাস শেষ করার পরে বের করবেন। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে যোগ করবেন, যোগ করে দেখবেন কত হয়। সমস্যা নাই, পরীক্ষা দিয়ে দিতেই পারে। কিন্তু এই টাইপের প্রশ্ন সাধারণত আসে না, কিন্তু যেহেতু এটা আসছে এবং 1 থেকে 100 এই ব্যাপারটা, যেহেতু 1 থেকে 100 এটা একটা রাউন্ড ফিগার, তাই আমি বলছি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু আসছে একবার। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন আপনাদেরকে। আচ্ছা, এটা পড়বেন না, এটা লাগবে না, এই প্রশ্নটা লাগবে না, দরকার নেই। এ আসবে না। ও না, এটা না, এটা কি বলছে দেখেন তো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য। হ্যাঁ, এটা আসছে, এটা পরীক্ষা আসছে। এই যেটুকু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য, এটা আসছে। তাহলে লিমিট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। এই দুইজনের পার্থক্য মানে বিয়োগফল। তাহলে 97 মাইনাস 2 কত? 95। তাহলে উত্তর হচ্ছে 95। এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 95। তারপরে কি বলছে? সমষ্টি, মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 106। না, এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য, সেটা 95। আমি এখানে 3টা প্রশ্ন একসাথে দেওয়াতে একটু আমার আমি মনে করছি যে এই প্রশ্নটা মনে হয় একটু বড়। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এখানে 3টা প্রশ্ন আমি একসাথে দিয়ে দিছি, কিন্তু এই 3টা প্রশ্ন একসাথে আসবে না। প্রথম প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য, 95 শেষ। এই একই প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার সমষ্টি, এটা আসবে। তার মানে সবচেয়ে ছোট 2, সবচেয়ে বড় 97, এদের সমষ্টি, তার মানে 97 প্লাস 2 কত? 99। ঠিক আছে। এই আরেকটা প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার গড়, তার মানে সবচেয়ে ছোট 2, সবচেয়ে বড় হচ্ছে 97, এদের গড় মানে এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 97 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 99 ডিভাইডেড বাই 2, তার মানে 49.5। কিভাবে 49.5? দেখেন 49 দুগুণে 98, 49 দুগুণে 98, আর থাকলে 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ হয় না, 0.5। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এটা। তাহলে কত নাম্বার? এ নাম্বার অপশন ইজ রাইট। দেখেন 95, 99, 49.5। আপনারা কি বুঝছেন? এ নাম্বার অপশন রাইট। হ্যাঁ, এরপরে একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কের মধ্যে কোনটা মৌলিক কোনটা মৌলিক না আমি একটু দাগাই দিচ্ছি। আপনারা হয়তো ট্রাই করছেন, আপনাদের মিলাই নেন। হ্যাঁ, মিলাই নেন।
দেখেন এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 233 মৌলিক। হ্যাঁ, মৌলিকগুলো দেখাই দিচ্ছি। 173 মৌলিক, 173 173 এটা মৌলিক। আপনারা জাস্ট মিলাই নেন। 269 কোথায় আছে? 269 মৌলিক। 157 মৌলিক, 157 মৌলিক। 179 মৌলিক। হ্যাঁ, তারপর 127 মৌলিক, 127 মৌলিক। 307 মৌলিক। তারপর 167 কই? এই যে 167 মৌলিক। তারপরে 331 মৌলিক। বড় বড় সংখ্যা পড়বেন না, 300 400 পড়ার দরকার নাই। 149 মৌলিক, আর হচ্ছে 113 মৌলিক। ঠিক আছে, আর বাকিগুলো মৌলিক নয়। জি করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা করছেন তারা তো করেই ফেলছেন। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে, দেখেন মৌলিক সংখ্যা শেষ। মৌলিক সংখ্যা এখানেই সমাপ্ত। হ্যাঁ, মৌলিক সংখ্যা এখানেই সমাপ্ত। মৌলিক সংখ্যার ক্লাস শেষ। এখন আমরা শিখবো হচ্ছে একটা জিনিস শিখবো। আমাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আপনারা একটু তাকান, মূলদ ও অমূলদ সংখ্যা। আপনারা এই মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে একটু পড়ালেখা করে আসবেন। আগামীকাল পড়াবো, কিন্তু এখন আমি এর বাইরে আর একটু পড়াবো। এই মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে আপনারা একটু আগামী ক্লাসে একটু পড়ালেখা করে আসবেন। ঠিক আছে, এতে কি হবে, আপনার আজকের ক্লাসটা নিতে, আগামীকালকে ক্লাসটা নিতে সহজ হবে, বা আপনার যদি কিছু ভুল ধারণা আগে থেকে থাকে সেগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই মূলদ এবং অমূলদ সংখ্যা পড়ানোর জন্য আমাদের একটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে আপনারা আবৃত দশমিক ভগ্নাংশের নাম শুনছেন? আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ নাম শুনছেন? আবৃত দশমিক ভগ্নাংশ, পৌনপুনিক ভগ্নাংশ, পৌনপুনিক ভগ্নাংশ নাম শুনছেন? আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপুনিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশ, হ্যাঁ, আর পৌনপুনিক ভগ্নাংশ একই কথা। এই আবৃত দশমিক ভগ্নাংশ, পৌনপুনিক ভগ্নাংশ একই কথা। পৌনপুনিকতা আপনারা জানেন, পৌনপুনিকতা মানে তো জানেনই যে একই জিনিস বারবার ফিরে আসাকে বলা হচ্ছে পৌনপুনিকতা। হ্যাঁ, দেখেন এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটা সরাসরি পরীক্ষাতে আসছে। এবং মূলদ অমূলদ সংখ্যা বুঝতে গেলে এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আগে থেকে। এই জন্য আমি আজকে এটা পড়ায় রাখতেছি। ঠিক আছে, দেখেন কিভাবে, সবাই মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি। সেটা হচ্ছে, মনে করেন কখনো কি এরকম দেখছেন 1.3 উপর এরকম একটা ফুটা এরকম দেখছেন কখনো? পৌনপুনিকতা মানে কি? পৌনপুনিকতা মানে একই জিনিস বারবার ফিরে আসা, এটাকে বলা হয় পৌনপুনিকতা। এই কথাটা একটু নোট দিয়ে সাইডে লিখেন। পৌনপুনিকতা মানে একই জিনিস বারবার ফিরে আসা। ভাই সহমৌলিক ব্যাপারটা আজকে বুঝাবো না, সহমৌলিক ব্যাপারটা কালকে বুঝাবো, বা কখন, বা আজকে যদি সময় পাই বুঝাই দিবনি, সমস্যা নেই। আচ্ছা, বুঝাই দিবনি, আজকে বুঝাই দিবনি। আচ্ছা, দেখছেন যে এটা দশমিক, আর এই যে কোন একটা ডিজিটের উপরে এরকম ফুটা দেওয়া থাকে, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এই সংখ্যাটা আসলে, এদিকে তাকান, যে ডিজিটের উপরে ফুটা দেওয়া থাকবে, হ্যাঁ, ওই ডিজিটটা বারে বারে আসবে, ওই ডিজিটটা বারে বারে আসবে, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবেন। এরকম ডট ডট দেওয়া থাকবে, খেয়াল করেন, এরকম ডট ডট দেওয়া থাকবে। এই ডট ডটের অর্থ হচ্ছে এই 3 বারে বারে ফিরে আসবে, পৌনপুনিক হবে। হ্যাঁ, তো যখন দশমিকের পরে কোন ডিজিট যদি এরকম বারবার আসে, তখন ওই সংখ্যাকে আবৃত করে দেওয়া হয়, মানে শর্ট করে লেখা হয়। যে ডিজিটটা বারবার রিপিট হবে, সেই ডিজিটের উপর এরকম ফুটা দিয়ে বোঝানো হয় যে এই ডিজিটটা বারবার রিপিট হচ্ছে। তার মানে এই জিনিসটা যা বোঝায় এইটাও তাই বোঝায়। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, যার উপরে এরকম ডট দেওয়া থাকবে বুঝবেন যে ওই জিনিসটা বারবার আসতে থাকবে। তাহলে 2 পয়েন্ট, খেয়াল করেন, 2.57, এই 7 এর উপর ডট, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এই 7 ডিজিটটা বারবার, আমি আবার বলছি, যার উপরে ডট শুধু সেই জিনিসটা বারবার আসবে। তার মানে এটা হচ্ছে 2.5777। কত দূর পর্যন্ত চলতে থাকবে? অসীম পর্যন্ত। তাই 3টা ডট দিয়ে দেখাবো যে এটা চলতে থাকবে। এই ডট মানে হচ্ছে এটা চলতে থাকবে, 7 আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস। হ্যাঁ, এই যে এই ভগ্নাংশকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, মানে এই অংশটাকে আবৃত করে দিছি, মানে যে জিনিসটা রিপিট হচ্ছে সেটাকে আবৃত করে দিছি, ছোট জায়গার মধ্যে আবদ্ধ করে দিছি। এখন যদি এরকম আসে
6 3 খেয়াল করেন, যদি এই দেখবেন অনেক সময় এরকম 3-এর উপরও ফোঁটা আছে, 6-এর উপরও ফোঁটা আছে, এই দুইজনের উপর ফোঁটা। আমি আবার বলছি, যার যার উপর ফোঁটা থাকবে সেই জিনিসটা রিপিট হবে। তাহলে এখানে 6-এর উপরও ফোঁটা, 3-এর উপরও ফোঁটা, তার মানে এই জিনিসটা হলো এরকম, এই 6 3 63 আসবে, আবার 63 আসবে, আবার 63 আসবে, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। যার যার উপর ফোঁটা শেষে রিপিট হবে। এখন ফোঁটা কিন্তু একজনের উপর থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, এটা ফোঁটা কিন্তু একজনের উপর থাকতে পারে, দুজনের উপর থাকতে পারে, 3 জনের উপর, 5 জনের উপর থাকতে পারে। আমার কথা কি বুঝছেন? 6 জনের উপর থাকতে পারে, অনেক জনের উপর ফোঁটা থাকতে পারে। যার যার উপর ফোঁটা সেটা কি হবে? রিপিট হবে। আচ্ছা, মনে করেন যে 7.265 এই 5-এর উপর ফোঁটা, 6-এর উপর ফোঁটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে রিপিট হবে কে? এই 2-এর উপর কিন্তু ফোঁটা নাই, তার মানে 2 রিপিট হবে না, এই 65 রিপিট হবে। তার মানে জিনিসটা হলো এরকম 7.265 এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। তার মানে এইটা আর এটা একই জিনিস, যার যার উপর ফোঁটা সেই জিনিসটুক রিপিট হবে, ঠিক আছে? এরকম 2টা ডিজিটের উপর ফোঁটা থাকতে পারে। এখন অনেকে বলে ভাই যদি ফোঁটাটা এরকম থাকতো তাহলে কি হতো? দেখেন, যদি এই 2 জনের উপর ফোঁটা না থেকে যদি খালি এই জনের উপর ফোঁটা থাকতো, এরকম কখনোই হবে না যে লাস্টের গুলো বাদ দিয়ে মাঝে একজনের উপর ফোঁটা, এটা হয় না। ফোঁটা শুরু হয় লাস্ট থেকে, এরকম হয় না, এটা সম্ভব না। আমার কথা কি বুঝছেন? খালি খালি অবাস্তব কথাবার্তা বলে তো লাভ নাই, এরকম হয় না। ফোঁটা লাস্ট থাকলে লাস্টে থাকবে, লাস্টে নাই কিন্তু মাঝে একজনের আছে, এরকম হয় না, বুঝছেন? এখন দেখেন, একটু তাকাবেন, এমন হতো তাহলে 2 জনের উপর ফোঁটা থাকে, যদি 3 জনের উপর ফোঁটা থাকে, এরকম হয় না? মনে করেন যে 9.2653 দেখা গেল এই জনের উপর ফোঁটা, এই জনের উপর ফোঁটা, এই জনের উপর ফোঁটা, 3 জনের উপর ফোঁটা থাকতে পারে। কিন্তু মজার বিষয়, এবার তাকান প্লিজ, যদি 2-এর অধিক ডিজিটের উপর ফোঁটা থাকে, মানে 3 জনের উপর ফোঁটা থাকতে পারে, 4 জনের উপর ফোঁটা থাকতে পারে, সেক্ষেত্রে এতগুলো ডিজিটের উপর ফোঁটা দেওয়া লাগবে না। যদি 2-এর অধিক সংখ্যক ডিজিটের উপর ফোঁটা থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি 3 জনের উপর ফোঁটা থাকে, তাহলে ওই লাস্টের ডিজিটের উপর ফোঁটা দিবেন, আর এইটার উপর ফোঁটা দিবেন। এদের মাঝখানে যে কয়টা ডিজিট থাকবে তাদের উপর ফোঁটা আছে বিবেচনা করতে হবে, কিন্তু এখানে ফোঁটা দেওয়া যাবে না। তবে 3 জনের উপর ফোঁটা থাকলে, তাহলে যদি 5 জনের উপর ফোঁটা থাকে, মনে করেন যে 9.271569, মনে করেন এই 5 জনের উপর ফোঁটা আছে, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, কিন্তু এই 5 জনের উপর ফোঁটা দেওয়া যাবে না। মানে এতখানি রিপিট হচ্ছে, এতগুলোর উপর ফোঁটা দেওয়া যাবে না। যদি অনেকগুলো ডিজিট রিপিট হয়, হ্যাঁ, অনেকগুলো ডিজিট যদি পৌনঃপুনিকতা তৈরি হয়, সেক্ষেত্রে শেষেরটার উপর দিতে হবে, আর এই প্রথমটার উপর দিতে হবে, মাঝখানে গুলোর উপর দেওয়া লাগবে না। যদি আপনি দেখেন এরকম যে এইটার উপর ফোঁটা আছে আর এইটার উপর ফোঁটা আছে, বুঝবেন যে এদের মাঝে যারা আছে তাদের উপর ফোঁটা আছে, এতগুলোর উপর ফোঁটা দিতে হয় না, শেষটার উপর দিতে হয় আর শুরুটার উপর দিতে হয়, আর মাঝখানের গুলোর উপর না দেওয়া থাকলেও বুঝে নিতে হবে যে এগুলোতেও ফোঁটা আছে। আমার কথা 5 6 9 এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ। আবার এটা তাহলে কি, এটা রিপিট হবে কে কে বলেন তো? এখানে রিপিট হবে, এইটুক রিপিট হবে, এইটুক 3-এর উপর আছে, 6-এর উপর আছে, তবে এদের মাঝে যে 5 আছে এর উপরও আছে, তবে 9.2 এই যে 653, আবার 653, মানে যতটুকু রিপিট হবে সেটুকু আসার পরে আবার গোড়া থেকে শুরু হবে 653, তারপরে ডট 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 অসীম পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আচ্ছা, আশা করি বুঝছেন। তাইলে এই পৌনঃপুনিক চিহ্ন, হ্যাঁ, এখন এরকম পৌনঃপুনিক ভগ্নাংশ আপনাকে দেওয়া থাকবে, তাকান, এরকম পৌনঃপুনিক ভগ্নাংশ দেওয়া থাকবে। সেই পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে, মানে ল ভরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই প্রশ্ন পরীক্ষাতে অনেকবার আসছে, অনেকবার আসছে, এবং মূলত সংখ্যার ক্ষেত্রে এটা যে কতটা কাজে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমরা এখন পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে লেখেন পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। সাধারণ ভগ্নাংশ মানে কি, যে এই যে 5/3 এটা একটা সাধারণ ভগ্নাংশ, এরকম করব। পৌনঃপুনিক থাকবে মানে 1.3 উপর ফোঁটা এরকম থাকবে, এই জিনিসটাকে আমরা এরকম ভগ্নাংশে কনভার্ট করব। এটাকে আমরা বলছি পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। ক্লিয়ার? 2.34, আচ্ছা আচ্ছা,
আমি আপনাদেরকে বলি, কালকের ক্লাস পড়তে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করছিলাম না, আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন করছিলাম না, আবার 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যে বর্গ করে আবার বর্গমূল করছিলাম, যেমন 144 এর বর্গমূল 12, ঠিক আছে, তারপর হচ্ছে 324 এর বর্গমূল, আর 324 এর বর্গমূল 18, এইগুলা পড়বেন, এগুলো পড়বেন। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন করছিলাম, আবার এদের ঘনমূল পড়ছিলাম, যেমন 512 ঘনমূল এটা 8, এগুলো পড়বেন। এগুলো পড়ে কালকের ক্লাসে যদি আসেন, কালকের ক্লাসে কি মজা পাবেন আপনি কল্পনা করতে পারছেন না। রিকোয়েস্ট করলাম পড়ে আসেন। এখন আমরা কনভার্ট করা শুরু করব। তাকান, সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন, মনে করেন আমরা এক্সাম্পল 1, পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। তাকান এদিকে, 1.3 এর উপরে ফুটা বললো এইটা সমান কত, এটা সমান কত। আচ্ছা, এখন আগে নিয়মটা বোঝেন, আগে নিয়ম বোঝেন, পরে নিজে ট্রাই করবেন। আগে নিয়মটা বোঝেন। কোন একটা পৌনঃপুনিক ভগ্নাংশ, এই যে 3 এর উপরে ফুটা আছে, হ্যাঁ, কোন একটা পৌনঃপুনিক ভগ্নাংশ দিয়ে যদি বলে এটা ইকুয়াল টু কত, মানে এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে বলছে, এদিকে তাকান। তো কোন একটা পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করার জন্য আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনি ইকুয়াল সাইন দিবেন, দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিবেন, ব্যাস এই কাজটা করবেন, মাঝ বরাবর একটা দাগ। তারপরে কি করবেন, এদিকে, তারপরে কি করবেন, এদিকে তাকান, এখানে যে দশমিক, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেখানে দশমিক, পৌনঃপুনিক এগুলো সবকিছু বাদ দিয়ে এই ফ্রেশ সংখ্যাটা কত বলেন তো, ফ্রেশ সংখ্যাটা কত? এই দশমিক বাদ, পৌনঃপুনিক বাদ দিলে এই সংখ্যাটা কি 13 না? ইয়েস। তার মানে প্রথম কাজ হচ্ছে দশমিক, পৌনঃপুনিক সবকিছু বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা লিখবেন, তার মানে 13টা লিখবেন। প্রথম কাজ হচ্ছে এইটা। তারপরে দিবেন মাইনাস, সবসময় মাইনাস, প্লাস কখনোই না, সবসময় মাইনাস। এইবার যতটুকুর উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে না ততটুকু বিয়োগ হবে। এখানে পৌনঃপুনিক নাই কার উপর, 1 এর উপর, তাই এই 1 বিয়োগ হবে। আবার বলছি, প্রথমে দশমিক, পৌনঃপুনিক সবকিছু বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা লিখবো, তারপরে দিব মাইনাস। মাইনাস কত, এখানে যার যতটুকু অংশের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে না সেইটুক বিয়োগ হবে। তাহলে এখানে পৌনঃপুনিক নাই শুধু 1 এর উপর, তাই 1 বিয়োগ হচ্ছে। উপরের কাজ শেষ, এবার নিচে। এদিকে তাকান, নিচের কাজ করার সময় অনেকে ভুল করে। মনে রাখবেন, নিচের কাজ করার সময় কাজটা হবে শুধু দশমিকের পরের অংশের জন্য, দশমিকের আগের অংশের কাজের জন্য নিচে নাই। নিচের কাজের জন্য শুধু দশমিকের পরে, আর কিছু না। তাকান, এইবার আমাকে বলেন, এদিকে তাকান, আমাকে বলেন পৌনঃপুনিক চিহ্ন আছে কয়জনের উপর? এদিকে তাকান, এই এটা তো পৌনঃপুনিক চিহ্ন, পৌনঃপুনিক চিহ্ন আছে কয়টা ডিজিটের উপর? একটা ডিজিটের উপর। যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে এখানে ততটা 9 পাশাপাশি বসায় ভাগ দিতে হবে, এটাই। তাহলে এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে একটা ডিজিটের উপর, তাই একটা 9 দিয়ে ভাগ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততটা 9 পাশাপাশি বসাতে হবে। যেহেতু এখানে একটা ডিজিটের উপর পৌনঃপুনিক চিহ্ন, তাই একটা 9। এবার ক্যালকুলেশন করে যা আসবে তাই। 13 থেকে 1 বিয়োগ করলে 12, নিচে হচ্ছে 9। এবার কি কাটাকাটি যায়? দেখেন, উপরেও 3 দিয়ে কাটা যায়, নিচেও 3 দিয়ে কাটা যায়। তাহলে কাটবেন, 3 4 12, 3 3 9, তাহলে উপরে 4 নিচে 3, তার মানে 4/3, অর্থাৎ 1.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 4/3, অর্থাৎ এই মানটা যা বোঝায় এটাও তাই বোঝায়। বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, অপশনে এরকম থাকবে। বুঝছেন? ক্লিয়ার ব্যাপারটা? ওকে। এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে আপনার আসলে এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম কিনা। যদি কনফিউশন হয়, আপনি আপনার ক্যালকুলেটর আছে কিনা দেখেন তো। আপনার ক্যালকুলেটরে 4 কে 3 দিয়ে ভাগ করে দেখেন, দেখবেন আসবে 1.333333 এরকম আসতেই থাকবে, শেষ হবে না, অসীম পর্যন্ত চলতে থাকবে। আর এটা মানেও তো তাই, এই যে 3 এর উপর পৌনঃপুনিক, এর মানে কি এটাই তো 1.3333 এরকম অসীম পর্যন্ত চলবে। এই জিনিসটাই তো এটা। এরকম পৌনঃপুনিক ভগ্নাংশ দেওয়া থাকলে তাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটা পরীক্ষাতে প্রচুর লাগে। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। এখন এইটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করার পরে এই জিনিসটা হয়েছে কিনা এইটুকু যদি চেক করতে চান, তাহলে আপনি একটু ক্যালকুলেটরে খালি এটা মানটা 4/3 বসাই দেখেন, দেখবেন 1.3333 অসীম পর্যন্ত চলতে থাকবে, তাই না? একজন বলছে যে ভাই অসীম পর্যন্ত তো চলছে না, ক্যালকুলেটরে 10 ডিজিট 1.333333 10টা 3 আসে বন্ধ হয়ে গেছে, আর তো আসে না। ভাইয়া আপনার ক্যালকুলেটরে তো ধরেই 10টা ডিজিট, তাহলে 10 ডিজিটের পরে আসবে কিভাবে? হ্যাঁ, 10 ডিজিটের পরে আসবে কিভাবে? আপনার ক্যালকুলেটরে তো ধরেই 10 ডিজিট। আমার কথা কি বুঝছেন? এবার দেখেন, এটা 1 নাম্বার এক্সাম্পল শেষ। এবার 2 নাম্বার এক্সাম্পলে যাচ্ছি। দেখেন, 2 নাম্বার এক্সাম্পল আমি নিলাম 1 পয়েন্ট, তাকান
1.36 এই 6 এর উপরে ফুটা 3 এর উপরে ফুটা বলা হলে এটা ইকুয়াল টু কত? তাহলে আমি প্রথমে কি বলছি, প্রথমে ইকুয়াল সাইন দিবেন, মাঝ বরাবর একটা দাগ দিবেন, তারপরে কাজ কি, তারপর হচ্ছে দশমিক পৌনপুনিক এগুলো সব বাদ, দশমিক পৌনপুনিক সবকিছু বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা 136 লিখে ফেলবেন, তারপর দিবেন মাইনাস, সবসময় মাইনাস। এবার কি বলছিলাম, মাইনাস দিতে হবে কতটুকু, মাইনাস দিতে হবে যতটুকুর উপর পৌনপুনিক চিহ্ন নেই। এখানে পৌনপুনিক চিহ্ন নেই শুধু অনের উপর, তাই অন বিয়োগ, উপরের কাজ শেষ, মাইনাস করার পরে উপরের কাজ শেষ। এবার নিচে আসবেন, নিচে কি বলছিলাম, যতটা ডিজিটের উপর পৌনপুনিক চিহ্ন থাকবে ততটা 9 পাশাপাশি বসায় ভাগ দিতে হবে। তাহলে এখানে পৌনপুনিক চিহ্ন কয়জনের উপর, একজনের উপর, দুইজনের উপর, তাই 2টা 9 পাশাপাশি বসাতে হবে। যতটা ডিজিটের উপর পৌনপুনিক চিহ্ন ততটা 9 পাশাপাশি বসাতে হবে, ব্যাস অঙ্ক শেষ। এবার ক্যালকুলেশন, 136 থেকে 1 বিয়োগ হলে 135, আর নিচে কত, 99। এবার কাটাকাটি দেখেন তো 9 দিয়ে কাটা কিনা, যেহেতু নিচেরটা 9 দিয়ে কাটা যায়, দেখি এটা 9 দিয়ে যায় কিনা। 9 দ্বারা বিভাজ্যতার নীতি কি, অঙ্কগুলোর সমষ্টি, দেখেন 5 আর 3 8 আর 1 9, অঙ্কগুলোর সমষ্টি 9 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, মানে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দিয়ে কাটলে 9 11 99, আর এটা হচ্ছে 9 1 কে 9 থাকলো 4, 4 এর পরে 5 45, 5 9 45, তার মানে 15 ডিভাইডেড বাই 11, তাহলে 15 ডিভাইডেড বাই 11 অর্থাৎ 1.36, 3 এর উপর পৌনপুনিক, 6 এর উপর পৌনপুনিক, এর মানে 15 বাই 11, মানে 15 ডিভাইডেড বাই 11 করলে এটা ঘটবে। ক্লিয়ার? কি কি প্রশ্ন, 9 দিয়ে কেন ভাগ হচ্ছে, অন্য কোনো কিছু দিয়ে কেন ভাগ হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ 9 দিয়ে কেন ভাগ হচ্ছে, অন্য কোনো কিছু দিয়ে ভাগ হচ্ছে না। আচ্ছা, এটা বোঝাতে পারবো না এখন, কেন, এটা বোঝাতে হলে গুণোত্তর ধারা পড়াইতে হবে, গুণোত্তর ধারা। হ্যাঁ, কেন 9 দিয়ে ভাগ হচ্ছে, অন্য কোনো কিছু দিয়ে কেন ভাগ হচ্ছে না, এর জন্য গুণোত্তর ধারা পড়াতে হবে। এখন গুণোত্তর ধারা যেহেতু আমি পড়াইনি, এখানে ব্যাখ্যা দিতে পারবো না। ইভেন গুণোত্তর ধারা পড়ানোর সময় এটা ব্যাখ্যা দিব না, কেন, এটা লিখিত পরীক্ষার পার্ট, মানে বিশেষ লিখিত পরীক্ষায় এটা আসে, এরকম একটা দিয়ে বলবে এটা সমান যে এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করুন, এভাবে করা যাবে না, তখন গুণোত্তর ধারা অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করে আসতে হবে। ঠিক আছে, এটা আপাতত শর্টকাটে মনে রাখতে হবে, যেহেতু এটা গুণোত্তর ধারার কনসেপ্ট আমি পড়াইনি, পড়াইলেও আমি এখানে শেখাতাম না, প্রাইমারি পরীক্ষার জন্য লাগবে না। ঠিক আছে, কোর্সটাও শেষ করতে হবে, মাথায় রাখবেন। এবার দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনার যদি বিশ্বাস না হয় বলেন তো এটা মানে কি, এটা মানে কি, এই যে দেখেন এদিকে তাকান, 1.36 এটার উপর ডট, এটার উপর ডট, এটা মানে কিন্তু 1.36 36 36 এরকম অসীম পর্যন্ত আসবে। এখন আপনার যদি বিশ্বাস না হয় 15কে 11 দিয়ে ভাগ করে দেখেন, সত্যি কথা এরকম আসবে, দেখেন আপনি করে দেখেন, করে দেখেন, এটা আসবে। 9 দিয়ে ভাগ হচ্ছে কারণ এটাই নিয়ম, মনে রাখতে হবে। না না না, 9 দিয়ে ভাগ হচ্ছে এটাই নিয়ম, ব্যাপারটা এমন না। 9 দিয়ে কেন ভাগ হচ্ছে এর তো ব্যাখ্যা আছে, কিন্তু সেটা গুণোত্তর ধারায় আছে। গুণোত্তর ধারাতে এখানে তো পড়াইতে পারবো না, এই জিনিসটা লাগবে মূলত পড়ানোর সময়, এই জিনিসটা লাগবে, তাই আমি এখন পড়াই রাখতেছি। ইভেন গুণোত্তর ধারা পড়ানোর সময় এটা পড়ানোর সুযোগ নাই, এটা অনেক বড় একটা প্রমাণ। আমি তারপর আপনারা চাইলে আমি একটা নোট দিয়ে দিব, সমস্যা নেই। হয়েছে এটা? আচ্ছা, এবার দেখেন আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরেন 1.36 শুধু, আচ্ছা না এটা না, আরেকটা ছিল, আচ্ছা 1.36 শুধু হচ্ছে এই 6 এর উপর ফোটা, তাকান, হ্যাঁ হ্যাঁ সবই করে দিব, কোনো প্রবলেম নেই। দেখেন 1.36 এই 6 এর উপরে ফোটা, তার মানে এই সংখ্যাটা আসলে কি এরকম না, 1. এটা একটু ভালো করে বুঝুন, 1.3666 শুধু 6 রিপিট হবে, যার উপর ফোটা সে শুধু রিপিট হবে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, এখানে কিন্তু একটু প্যাচ আছে, সবাই একটু মনোযোগ দিন কাইন্ডলি প্লিজ, এদিকে তাকান। প্রথমে কি বলছে, একটা দাগ দিবেন, দাগ দিয়ে এই দশমিক পৌনপুনিক এগুলো সব বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা লিখবেন, এখানে ফ্রেশ সংখ্যাটা 136, 136, তারপর দিবেন মাইনাস। এদিকে তাকান, তারপর কি বলছিলাম যার উপর পৌনপুনিক থাকবে না সেইটুক বিয়োগ হবে, এখানে পৌনপুনিক নাই, 1 এর উপর 3 এর উপর, এই দশমিক বাদ দিলে এই সংখ্যাটা 1 আর 3 মিলে 13, তার মানে 13 বিয়োগ যাবে, যতটুকুর উপর পৌনপুনিক থাকবে না ততটুকু বিয়োগ যাবে, যতটুকুর উপর পৌনপুনিক থাকবে না ততটুকু বিয়োগ যাবে। তাহলে এখানে পৌনপুনিক নাই, 1 আর 3, 1 আর 3 মানে 13 বিয়োগ, উপরের কাজ শেষ, বিয়োগ করার পরে উপরের কাজ শেষ। এবার নিচে আসবেন, তাকান এদিকে প্লিজ, এদিকে মনোযোগ দেন। এখন আমি কি বলছিলাম, যতটা ডিজিটের উপর পৌনপুনিক থাকবে ততটা নয়, তাহলে এখানে পৌনপুনিক আছে একজনের উপর, তার মানে একটা নয়, এটুকু বুঝছেন কিনা, এখানেই কাজ শেষ হয়নি।
এদিকে তাকান, খুবই গভীর মনোযোগ দেন এখানে প্লিজ, এদিকে তাকান, এদিকে সবাই একটু মনোযোগ দেন প্লিজ। হ্যাঁ, যে কয়টা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা নয়, তাহলে এখানে একটা ডিজিটের উপর পৌনঃপুনিক আছে তাই একটা নয়। কিন্তু পৌনঃপুনিক ছাড়া যদি কোনো ডিজিট থাকে এই দশমিকের পরে, আবার বলছি দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটা ডিজিট থাকবে তার জন্য ততটা শূন্য বসাতে হবে নয়ের পাশে। তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া আছে কয়জন? দশমিকের পরে, আবার বলছি দশমিকের পরে, হিসাবটা হবে দশমিকের পরে। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে একজন, এই যে 3। তো পৌনঃপুনিক ছাড়া যতটা ডিজিট থাকবে নয়ের পরে ততটা শূন্য। এইবার ক্যালকুলেশন শেষ। আবার বলছি, যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে ততটা নয়, আর যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে না নয়ের পরে ততটা শূন্য। এই যে 9 বসাচ্ছি আর শূন্য বসাচ্ছি, এটা কিসের উপর? কার কার উপর পৌনঃপুনিক আছে, কার কার উপর পৌনঃপুনিক নাই। এই হিসাবটা করবেন সবসময় দশমিকের পরের ডিজিটগুলোর জন্য, দশমিকের আগের জন্য না। কিন্তু এটা অনেকে ভুল করে ফেলে, বলে যে পৌনঃপুনিক আছে একজনের উপর তাই একটা নয়, পৌনঃপুনিক নাই এই একটা দুইজনের উপর তাই দুইটা শূন্য বসায় দেয় না। এই যে 9 আর 0 এগুলা দিতে হবে শুধু দশমিকের পরের ডিজিটগুলোর জন্য, দশমিকের আগে না। আগে যে অঙ্কগুলা করছেন সেখানে কিন্তু দেখেন পৌনঃপুনিক ছাড়া কেউ ছিল না, সবার উপরে পৌনঃপুনিক ছিল। দেখেন, এই দেখেন সবার উপরে পৌনঃপুনিক ছিল, তাই এখানে 9 আসছে, জিরোগুলা আসেনি, এই যে জিরোগুলা কেবল দিলাম। তাহলে আবার বলছি, খুবই সিম্পল। প্রথমে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা লিখবেন মাইনাস। মাইনাস কতটুক? যতটুকুর উপর পৌনঃপুনিক নাই। এখানে পৌনঃপুনিক নাই 1 এর উপর, 3 এর উপর, ব্যাস বিয়োগ শেষ। এবার নিচে যে কয়টা ডিজিটের উপর পৌনঃপুনিক সেই কয়টা 9 বসাবেন। এখানে একটা ডিজিটের উপর পৌনঃপুনিক ছিল তাই একটা 9, একটা ডিজিটের উপর পৌনঃপুনিক ছিল না তাই একটা 0। আমি আবার বলছি, এই যে 9 এবং 0 এগুলো দিতে হবে শুধু দশমিকের পরের ডিজিটগুলোর হিসাব করে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এইবার ক্যালকুলেশন। 136 থেকে 13 গেলে পরে 123, আর নিচে কত? 90। এবার 3 দিয়ে ভাগ করেন, দেখেন 3 দিয়ে যায় কিনা। 90 কে 3 দ্বারা বিভাজ্য, ইয়েস। এবার উপরে 3 দিয়ে যায় কিনা আগে টেস্ট করেন। 3 আর 2 5 আর 1 6, 6 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 30 90, 12 এর মধ্যে 3 যাবে 4 বার, 3 এর মধ্যে 1 বার, তাহলে 41 ডিভাইডেড বাই 30, তার মানে এইটা মানে হচ্ছে 41/30। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন 41/30। আপনারা কি বুঝছেন? এই যে এখানে 9 আর 0 দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি? এখানে কিন্তু অনেকে ভুল করে। আমি আবার বলছি, নিচের যে হিসাবটা করতেছেন 9 আর 0, এই হিসাবটা শুধু দশমিকের পরের ডিজিটগুলোর জন্য। দশমিকের পরে যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক ততটা 9, দশমিকের পরে যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে না 9 এর পরে ততটা শূন্য। ঠিক আছে? ওকে, আচ্ছা আমি এখন একটা এক্সাম্পল দিই, এখন একটা আন্দাজে একটা এক্সাম্পল দিই। এখন আপনার যদি বিশ্বাস না হয়, এই 41 কে 30 দিয়ে ভাগ করে দেখেন, দেখবেন এটা আসবে 1.366666। আপনার ক্যালকুলেটরে কি দেখাবে জানেন? আপনার ক্যালকুলেটর দেখাবে 1.366666, লাস্টে 7 দেখাবে আপনার ক্যালকুলেটরে। বলবেন যে ভাই এটা তো মিললো না। আরে ভাইয়া, আপনার ক্যালকুলেটরে লাস্টে এরকম কেন দেখাচ্ছে জানেন? কারণ আমরা কি জানি, দশমিকের পরে যদি 1.3357 আমরা কি করতাম, এইখানে যদি 5 এর চেয়ে বেশি থাকে তখন তার আগের ডিজিটের সাথে এটা বাদ দিয়ে 1 যোগ করে দিতাম না? এখানেও তাই করছে। হ্যাঁ, এখানে 6 না লিখে 7 লিখছে কেন? কারণ এর পরেও তো 6 ছিল। এই 6 এগুলো সব বাদ দিয়ে দেওয়ার জন্য এই 6 এর আগের ডিজিটের সাথে 1 যোগ করে দিছে, বুঝছেন? এই জন্য ক্লিয়ার। এখন দেখেন, মনে করেন আমি একটা আন্দাজে সংখ্যা নিচ্ছি। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবো না, জাস্ট বোঝানোর জন্য। 2.5792, এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। না বুঝলে বলতে হবে, আমি তো আসি। হ্যাঁ, আমি তো বোঝানোর জন্য আসি, টেনশন করবেন না, লজ্জা পাবেন না, বলবেন। আমি ট্রাই করব, আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব, ঠিক আছে? দেখেন, তাহলে প্রথমে কি করবেন? প্রথমে একটা দাগ দিবেন, দাগ দিয়ে দশমিক পৌনঃপুনিক সব বাদ দিয়ে ফ্রেশ সংখ্যা হচ্ছে 25,792, 25,792, তারপরে দেবেন মাইনাস। মাইনাস কতটুক? যার যার উপর যতটুকুর উপর পৌনঃপুনিক নাই। পৌনঃপুনিক নাই 2 এর উপর, 5 এর উপর। 2 আর 5 মানে 25, 2 আর 5 পাশাপাশি বসালে 25 না? এই দশমিক বাদ দিয়ে এই জিনিসটুকু বসাই দিবেন, বুঝছেন? এইবার বলেন, দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টার উপর বলেন তো? ভাইয়া, পৌনঃপুনিক কিন্তু একটা দুইটার উপর না, এটার উপরও পৌনঃপুনিক আছে, তার মানে 3টা ডিজিটের উপর পৌনঃপুনিক। যেহেতু 3টা, এটার উপর পৌনঃপুনিক নাই, বুঝে নিতে হবে আমি কি বলছিলাম, যে যদি অনেকগুলো ডিজিটের উপর পৌনঃপুনিক থাকে তখন সবার উপর দেখাবে না, শুধু লাস্টেরটা আর প্রথমটা, আর মাঝখানের গুলো আছে ধরে নিতে হবে। তাহলে এখানে 3টা ডিজিটের উপর পৌনঃপুনিক, 7 এর উপর আছে, 9 এর উপর আছে, 2 এর উপর আছে। 3টা ডিজিটের উপর পৌনঃপুনিক, তার মানে 3টা 9 পাশাপাশি বসবে। আর পৌনঃপুনিক নাই শুধু একটা ডিজিটের উপর, তাই একটা 0 বসবে। ঠিক আছে? তার মানে এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই, আমি এটা এমনিতে আন্দাজে দিছি আপনাকে জাস্ট বোঝানোর জন্য।
ক্লিয়ার? বুঝে পড়েন, কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, হ্যাঁ, যেভাবে আসুক যেন কোশ্চেনের উত্তর করতে পারেন। এবার আপনাকে আমাকে বলেন 0.3, এই 0.3-র উপর পৌনঃপুনিক, এটা আমরা কেমনে ক্যালকুলেশন করবো? 0.3-র উপর পৌনঃপুনিক দেখেন। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে আপনি ফ্রেশ সংখ্যাটা লিখবেন, পয়েন্ট পৌনঃপুনিক বাদ দিলে ফ্রেশ সংখ্যাটা 3, তারপর দিবেন মাইনাস। এখন আমাকে বলেন তো, পৌনঃপুনিক বাদ দিয়ে এখানে কিছু আছে? কিছুই নাই, তাহলে কিছু নাই মানে 0 বিয়োগ করবেন। এই পয়েন্টের সামনে কি 0 নাই? হ্যাঁ, এই জন্য 0 বিয়োগ করলাম। আমি কি বলছিলাম, পৌনঃপুনিক ছাড়া যা থাকবে সেটুকু বিয়োগ, তা পৌনঃপুনিক ছাড়া কিছুই নাই মানে 0 বিয়োগ। হ্যাঁ, এবার দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়জনের উপর? একজনের উপর পৌনঃপুনিক, তাই একটা নয়। পৌনঃপুনিক ছাড়া কেউ আছে? নাই, তার মানে 9-এর পরে 0 দিব না, তার মানে এটাই ক্যালকুলেশন। তাহলে উপরে 3, নিচে 9, 3 দিয়ে কাটা যায়, 3 আঁকে 3, 3 3 9, তাহলে উপরে 1, নিচে 3, 1/3। তার মানে 0.3-র পৌনঃপুনিক মানে 1/3। আপনারা সবাই জানেন 1/3 কে ভাগ করলে কিন্তু 0.333333 অসীম পর্যন্ত আসতেই থাকে। আরে পৌনঃপুনিক কি মূলদ সংখ্যা কিনা? মূলদ অম্লদ তো পড়াইনি, মূলদ অম্লদ পড়াবো কালকে, মূলদ অম্লদ তো পড়াইনি, একটু সময় দিতে হবে। হ্যাঁ, হয়েছে এটা? আমি আশা করছি। আচ্ছা, আপনারা এটা একটু করেন তো দেখি, এটা কত হয় আপনারা বলেন। এটা কত হবে বলেন তো, এটা কত? এটা কত হবে? 1.7-এর উপর পৌনঃপুনিক, এটা কত হবে? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন। 2/3 কিভাবে 2/3 বলেন তো দেখি। চার বাই তিন কিভাবে? আচ্ছা দেখেন, প্রথমে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে সংখ্যাটা 16, তারপর মাইনাস। কতটুকু মাইনাস? এখানে যেহেতু শুধু 1 আছে তাহলে 1 মাইনাস। এবার নিচে দশমিক পৌনঃপুনিক আছে কয়জনের উপর? পৌনঃপুনিক আছে একজনের উপর, তাই একটা 9। পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, তাই 9-এর পরে কিছু দেবো না, ব্যাস শেষ, এখানেই শেষ। তাহলে উপর হচ্ছে 16, নিচে হচ্ছে 9, 16/9, এটাই উত্তর। এখানে কাটাকাটি হয়? এখানে উপরে 4 দিয়ে কাটছেন আর নিচে 3 দিয়ে কাটছেন, যারা করছেন 4/3, তাই হয় নাকি বর্গমূল করে দিচ্ছেন? 16-র বর্গমূল 4, 9-এর বর্গমূল 3, 4/3। 4/3 যারা লিখছেন, এখানে কি কাটাকাটি যায়? 16-কে 9-কে দুইজনকে কাটাকাটি করা যায় এরকম কোনো সংখ্যা আছে? নেই তো। তাহলে আশা করি আপনারা এই পৌনঃপুনিক ভগ্নাংশকে বা এই আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হয় এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনারা এই ব্যাপারটা পারবেন। ঠিক আছে, 1.8 আপনি করেন, 1.8 পৌনঃপুনিক, এটা আপনি করেন। পয়েন্ট দশমিক বাদ দিলে এটা আছে 18 মাইনাস 1, 18 মাইনাস 1, একটার উপর পৌনঃপুনিক, তাই একটা 9, তাহলে উপরে 17, নিচে 9, 17/9, এটাই উত্তর, 17/9। এইভাবেই থাকবে, সমস্যা কি? কাটাকাটি না গেলে তো এইভাবেই থাকবে, তাই না? এখন 2.7-এর উপর পৌনঃপুনিক, এটা কত হবে? 2.7, তাহলে কি বলছি, দশমিক পৌনঃপুনিক সবকিছু বাদ দিয়ে 27 মাইনাস কত? মাইনাস হচ্ছে 2। এখানে পৌনঃপুনিক বাদে যে অংশ আছে সেটা 2, তাহলে 2 বিয়োগ। পৌনঃপুনিক ছাড়া যতটুক থাকবে, যা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে, ব্যাস। আর একটা ডিজিটের উপর পৌনঃপুনিক, তাই একটা 9, তাহলে উপরে 27 থেকে 2 গেলে 25 ডিভাইডেড বাই 9, তার মানে এটা মানে হচ্ছে 25/9। এবার 25-কে 9 দিয়ে ভাগ করে দেখেন, দেখবেন আসবে 2.77777 এরকম আসতে থাকবে। বুঝছেন? খুবই সিম্পল কনসেপ্ট, বুঝতে হবে যে প্রথম কাজ হচ্ছে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাটা লিখবো, তারপর মাইনাস দিয়ে যতটুকুর উপর পৌনঃপুনিক থাকবে না সেটুকু বিয়োগ দিব, তারপর নিচে চলে আসবো। নিচে কাজ কি? নিচে কাজ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে দশমিকের পরের ডিজিটগুলোকে কাউন্টে আনতে হবে নিচের কাজের জন্য, তাই না? দশমিকের পরে যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9, দশমিকের পরে যতটা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে না 9-এর পরে ততটা 0, ব্যাস। 19/99 কিভাবে? 19/99 কোনটা? 19/99 কোনটা? 1.8 19/99 কিভাবে ভাই? ও আচ্ছা, এটা 0.18। আচ্ছা, আপনার পয়েন্ট দেখা যায়নি, এরকম এটা বলছেন, এটা 0.18,
এর উপর পৌনপুনিক, এর উপর পৌনপুনিক, এটা বলছেন? হ্যাঁ, এটা সমস্যা নেই তো। তাহলে দশমিক পৌনপুনিক বাদ দিলে এই সংখ্যাটা হচ্ছে 18। ফ্রেশ সংখ্যাটা কত? ফ্রেশ সংখ্যাটা 18। 18 মাইনাস কত? ফ্রেশ সংখ্যাটা 18 না, 18, এটা কি 18 না? ইয়েস। দশমিক পৌনপুনিক সব বাদ দিলে সংখ্যাটা তো 18। জাস্ট ডিজিটগুলো বসাই দিব। পৌনপুনিক ছাড়া কিছু আছে না, তাহলে 0 বিয়োগ মাইনাস। কয়টা ডিজিটের উপর পৌনপুনিক? একটা, দুইটা ডিজিটের উপর পৌনপুনিক, তাই দুইটা নয়। পৌনপুনিক ছাড়া কোনো ডিজিট আছে এখানে? নাই, তাহলে 0 দিব না লাস্টে। তাহলে উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 99। 18 ডিভাইডেড বাই 99। এবার কাটাকাটি যায়। ইয়েস, এটা 3 দিয়ে কাটা যায়, এটাও 3 দিয়ে কাটা যায়। দেখেন 3 6 18, 3 33 99। আরো কাটা যায়, আবার 3 দিয়ে যায়। 3 দুগুণি 6, 3 11 33, তাহলে 2/11। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2/11। এখন 2/11 দেখেন, 18/99। এবার কাটাকাটি করে 2/11। তার মানে আপনি 2/11 করলে পরে 0.181818। এবার ক্যালকুলেটরে করে দেখেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হবে। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আবার বলছি, কালকে মূলত অমূলত সংখ্যা ক্লাস করার আগে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ, প্রথম ক্লাসে যা বলে দিয়েছিলাম, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ এবং তাদের বর্গমূল, হ্যাঁ, বর্গ করে যে ফলাফল পাবেন তাদের আবার বর্গমূল। আবার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন, আর ওই ঘন করে যে ফলাফল পাচ্ছেন তাদের ঘনমূল। এটা যদি পড়ে আসেন কালকে ক্লাস করার পরে আপনার মন ভরে যাবে। আমি শুধু এটুকু বললাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। কি রিকোয়েস্ট ভাইয়া বলেন, সমস্যা নেই, আমি চেষ্টা করব। আজকের পড়া নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। লাস্টের 5 মিনিট হচ্ছে কোশ্চেন সেশন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন কাইন্ডলি। কোনো কোশ্চেন? ইজ দেয়ার এনি কোশ্চেন? ইংরেজি ক্লাসে টাইম পরিবর্তন করা সম্ভব না? ওইটা সম্ভব না। ওটা সম্ভব না ভাই। কারণ সম্ভব না কেন? কারণ ধরেন টিচারের তো আরো অনেক কাজ আছে। হ্যাঁ, তিনি তো চাইলেই তো একটা টাইম পরিবর্তন করতে পারেন না। ঠিক আছে, আরো অনেক কাজ আছে, এটা কনসিডার করতে হবে। সপ্তাহে আপনাদেরকে 12টা ক্লাস দিচ্ছি, এটা মনে হয় বাংলাদেশের কেউ সপ্তাহে 12টা ক্লাস দেয় কিনা আমার জানা নাই। বা প্রাইমারি কোর্সে 240-এর উপরে ক্লাস, এই সংখ্যা 300-র কাছাকাছি হয়ে যাবে। এত ক্লাস, এত সুন্দর করে, এত ডিটেলস প্রত্যেকটা টপিক পড়ায় কিনা আমার জানা নেই। আপনারা বিভিন্ন জায়গায় কোর্স করে দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে এখানে কি পাচ্ছেন। তো 12টা ক্লাস সপ্তাহে দিতে হলে তো আপনাকে একটু টাইম কনসিডার 2-একটা জায়গায় করতে হবে, এটা স্বাভাবিক। কত নাম্বার ক্লাস এগুলা? কি এগুলা? আচ্ছা, আর 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 কোনো কোশ্চেন আছে? শোনেন ভাই, একটা কথা হচ্ছে কি, আপনাকে একটা চাকরি পেতে হলে পরিশ্রম করতে হবে। লাইভেই সব ক্লাস করতে হবে এটা মাথায় না নিয়ে ধৈর্য ধরে রেকর্ড হলেও ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিন্তু কাজ হবে না। ক্লাস করেই আপনাকে ভালো কিছু করতে হবে। হ্যাঁ, আপনি 6 মাস লেগে থাকেন, যার যার কোনো আপনার কোনো বেসিক নাই, খালি যোগ বিয়োগ গুণ ভাগ পারেন কিনা তাই পারলেই হবে। আর বাকিটা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়েন, আমি তো বললাম হবে। খালি যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? কালকে যা দেখে আসতে বলছেন তা কত নাম্বার ক্লাস? এর আবার কি কথা? তাহলে ক্লাস আগের গুলো করেন নাই, তাহলে ক্লাস এখন কেন করে লাভ হচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তার মানে আপনাদের কোনো কোশ্চেন নাই আপাতত। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।